এই সময়টা আপনার মেমোরিতে কাজ করবে যে আপনি কি পড়তেছেন। আপনি ওইটা সবসময়, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাই ওরকম যে আপনি যে জিনিসটা করেন এই জিনিসটাই আপনার মধ্যে বেশি থাকে। দেখবেন মোবাইলে এই যে ফেসবুক আছে না, ফেসবুকে যারা দেখবেন আজে বাজে ছবিগুলো, ভিডিও টিডিও, এই যে রিলস টিলস বেশি দেখে, ওদের ফেসবুকে ঢুকলে দেখবেন ওইগুলোই বেশি আসে সামনে। আর যারা দেখবেন ভালো ভালো পেজে লাইক দেওয়া আছে বা ওইগুলো বেশি দেখে, তাদের ওই ফেসবুকে দেখলে দেখবেন যে ওইগুলাই আসে। আবার অনেকে বলে যে যারা রাজনীতি পোস্ট গুলো দেখে, তাদের দেখবেন যে রাজনৈতিক ওই পোস্ট গুলো আসতেছে, তার মানে কি অটোমেটিক্যালি চলে আসতেছে আপনার সামনে। তা আপনি প্রশ্ন এই সকাল থেকে উঠে প্রথমে যখন এই বিষয়টা পড়বেন, আবার ঘুমাতে যাওয়ার আগে পড়বেন, এটা বারবার দেখবেন যে আপনার মাথার ভিতরে কাজ করবে। আবার আপনি অবসরে আছেন বা চুপচাপ মাথা ধরে আছে, আপনি একটু শুয়ে একটু চিন্তা করবেন যে এই প্রশ্নটা এরকম কেন, বা এটা কেমন, মামলাটা কিভাবে দায়ের হয়, সিভিল মামলা কিভাবে দায়ের হচ্ছে, সিভিল কোর্ট গুলা কেমন, এই জায়গার জজরা কার কতটুকু ক্ষমতা আছে, কে কিভাবে বিচার করতেছে, তারপরে আপিল যাচ্ছে কোথায়, তারপরে ক্রিমিনাল কোর্টে প্রক্রিয়াটা কি, কয় ভাবে মামলাটা দায়ের হচ্ছে। এই প্রক্রিয়াগুলো যখন চিন্তা করবেন, ওই চিন্তা করতে করতে অটোমেটিক্যালি আপনি ঘুমায় যাবেন, কিন্তু আপনার ব্রেনটা কিন্তু কাজ করবে। আপনি ঘুম থেকে ওঠার পরেও যখন আরেকবার পড়বেন, তখন দেখবেন যে খুব ভালো লাগবে। আর পড়তে গিয়ে যে জিনিসটা দেখবেন যে খুব কঠিন মনে হচ্ছে, ওই জিনিসটা আর পড়বেন না, রেখে দিবেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই জিনিসটা পড়বেন। কারণ সকালবেলা পরিবেশটা থাকে একদম শান্ত, মানে গাড়ি ঘোড়া চলে না, কোনো নয়েজ নাই। এই সময়টা পড়লে আপনার মাথায় একদম পুরোটাই কেটে যায়। এই জন্য দেখেন যারা ওই যে হেফজ করে, কোরআন শরীফ মুখস্থ করে, হাফেজ হয়, তারা দেখবেন যে ওই শেষটাতে ওটা কেন পড়ে, কারণ ওই সময়টা বরকতময় সময়। আর এই সময়টা সব নীরব থাকে, এই সময়টা যা পড়ে মাথায় গেঁথে যায়, দ্রুত ক্যাচ করতে পারে। এই জন্য চেষ্টা করবেন একটু সকালে, অনেকে দেখা যাচ্ছে যে 9টার সময় ঘুম থেকে ওঠে, এই কাজটা করবেন না। ফজরের নামাজে মানে আগে উঠতে না পারলে অন্তত ফজরের আজানের পরে আর ঘুমাবেন না। যদি ভিন্ন ধর্মাবলম্বী কেউ থেকে থাকেন, সেটারও একই বক্তব্য যে আপনার হয়তো নামাজ নাই, কিন্তু আপনি বই পড়া শুরু করে দিবেন, বা আপনার ধর্মীয় যদি অন্য কিছু থাকে এটা দিয়ে শুরু করে আপনি আপনার পড়ালেখায় চলে আসেন। যাই হোক, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আমরা ইতিমধ্যে অনেক কিছু শিখে ফেলছি, নথি চলে গেছে বিচারিক আদালতে। এরপরে বিচারিক আদালতের করণীয় কি, আমরা এখন সেইগুলো আলোচনা করব। ইতিমধ্যে আমরা কগনিজেন্স কোর্টের মামলাটা প্রথম দায়ের, এরপরে কগনিজেন্স কোর্টের রেডি ফর ট্রায়াল, এগুলো আমরা ইতিমধ্যে শিখে ফেলছি। তারপরে কিছু বিষয়ে আলোচনা চলে আসলে আমরা বলে ফেলবো। এর মধ্যে দেখেন শুরুতে আমরা চলে আসছি 241A, 241, কেউ ক বলে, ক আসলে এটা প্রশ্ন অনেক সময় লেখে, এটা ভুল ধারণা, কারণ আইনটা ইংরেজিতে, ওই জায়গায় অনুবাদ করে কেউ ক লিখছে, কিন্তু এটা কি না, অথেন্টিক না। অথেন্টিক হচ্ছে 241A, সেকশনের নাম হচ্ছে 241। যদি তো আপনি বাংলায় লেখেন, তাহলে আপনাকে লিখতে হবে 241 এ দ্বারা, না ক দ্বারাই। ক এই কথাটা আসলে ভুল, কারণ এ দ্বারা কখনো ক হয় না। ক দ্বারা তো আমরা কেউ কেউ বুঝাতে পারি যে ক, বা অন্য কিছু হয়ে যেতে পারে, সাধারণত এইভাবে লিখবেন। আবার 265C অনেকে লেখে 265, গ লেখে, এটাও ভুল। আপনাকে লিখতে হবে 265C। আর ফৌজদারি কার্যবিধি 98, 265C ধারা অনুযায়ী আবেদন বা আসামিকে অব্যাহতি প্রদানের আবেদন বা ডিসচার্জ করতে আবেদন, এভাবে আমরা লিখে থাকি। যাই হোক, আর যখন আপনারা লিখবেন একটা পরিবর্তন আসবে। দেখেন আগামী 3 বছরের মধ্যে আমি বলে দিলাম, আপনারা যখন করবেন, advocacy শুরু করবেন, আপনারা দেখবেন যে অনেকে যারা সিনিয়র আইনজীবীরা কোর্টে গিয়ে ধমক খায়, কারণ অনেক কিছুই চেঞ্জ আসতেছে, অনেক ভাষা নিয়ে চেঞ্জ আসতেছে। দেখেন অনেকে বলে নিম্ন আদালত, নাম শুনছেন? বইতে লেখা আছে দেখবেন অনেক জায়গায় নিম্ন আদালত। নিম্ন আদালত আসলে কিছু নাই, আছে কি সাবঅর্ডিনেট কোর্ট। এই সাবঅর্ডিনেট কোর্টের যদি বাংলা করা হয়, তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে মফস্বল। আচ্ছা, মফস্বল শহর, নাম শুনছেন না? মফস্বল সে থাকে, অনেকে বলে না মফস্বল থাকে, তার মানে গ্রাম অঞ্চল। মফস্বল মানে গ্রাম অঞ্চল, তাহলে যেটা আছে মানে শহর, শহর অঞ্চল, তাহলে শহর থেকে ওটা কি নিম্ন আর এটা কি উচ্চ, এরকম বোঝায় না? হয়তো এই জায়গায় শুধু সুবিধা বেশি, ওই জায়গায় একটু কম আছে, কিন্তু নিম্ন আর উচ্চর মধ্যে এই জায়গায় কোনো তারতম্য করার সুযোগ নেই। আদালতে দেখো, নিম্ন আদালত মানে আসলে কোনো আদালত নাই। এবং এইটা যখন কেউ লেখে, আমি গতকালকেও ইসে মূল জেলা জজে, জেলা দায়রা জজ আদালতে দেখলাম যে আপিল করছে, অনেকে রিভিশন করছে, সেই জায়গায় অনেক সিনিয়র আইনজীবী দাড়ি থেকে গেছে, মনে হয় 30 বছর প্র্যাকটিস করছেন। তো যদিও আমি মনে করি ওইভাবে বিচারকের বলা ঠিক হয়নি,
কিন্তু বর্তমান যিনি বিচারক আছেন উনি অনেক রাগী, সবাইকে ধমক দেয়। ইভেন আমি একটা আপিল করছি, আমাকেও ধমক দিয়েছে, কিন্তু বুঝে দিয়েছেন না বুঝে জানি না। আমার ইটা ছিল যে আমার ক্লায়েন্ট বিদেশে ছিল, 5 বছর পরে আসছে দেশে, এসে আপিল করতেছে, সাজা হয়ে গেছে মামলা। এখন আপিল করতে 5 বছর কেন, তামাদি হচ্ছে 1253 দিন। বলে যে তামাদি আছে, বিচার আছে কতদিন, 1253 দিন। বলে যে এতদিন করেছিলেন, ব্যাখ্যা দিলাম যে 5 বছর সে দেশের বাইরে ছিল, এই কারণে করতে পারিনি, আপিল করতে পারিনি। 1 তারিখে দেশে আসছে, 3 তারিখে আমরা ট্রায়াল কোর্টে সারেন্ডার দিয়েছি। এরপরে ওই আদালত বলছে 18 তারিখের মধ্যে এই আপিল করতে হবে, আমি 18 তারিখের মধ্যেই আসছি। তো যাই হোক, উনি এরপরে পাসপোর্ট দেখলেন, পাসপোর্টে গিয়ে ডিপার্চার আর অ্যারাইভালের সিট পাশাপাশি দেওয়া আছে। এখন উনি বলতেছে যে এটা নাই, কি করে ওনার পাসপোর্টের কপি স্যার দিয়েছে 38 নম্বর পেজে আছে। বলে যে 38 নম্বর পেজে গেছে, গিয়ে বলে যে না, উনি হয়তো লেখা বুঝতেছে কিনা, বলে যে এটা তো নাই, অ্যারাইভাল ডিপার্চার নাই। আমি বলছি, স্যার আছে। আমি আমার তো আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, আমার কাছে হুবহু কপি আছে, ট্রু কপি, আমি ওটা দেখি যে আছে। আমি বলছি, স্যার আছে। তা আছে তো দেননি কেন? আমি বলছি, দিয়েছি স্যার। আবার বেশি কথা বলে, মানে উল্টা আমার ধমক দিতে শুরু করছে। তখন আমি মূল পাসপোর্টটা দেখালাম যে স্যার এটা। পরে দেখে বলতেছে, হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু এ জায়গায় মেলে না কেন? বলছে হুবহু ঠিক আছে। হয়তো সে হয়তো বুঝতে পারিনি ওই সময়। যাই হোক, ধমক তো খেয়ে গেছে, ধমক তো দেওয়া হয়ে গেছে শুরুতে। এরকম সবাইকে বকতে বকতে ওই সিনিয়রকে বলছে, উনি লিখছে পিটিশনে, নিম্ন আদালত এর আদেশে সংক্ষুব্ধ হয়ে রিভিশন দায়ের করতে। তাহলে যে নিম্ন আদালত কোথায় আছে, কোথায় লেখা আছে বলেন? এখন উনিও তো হয়ে গেছে, স্যার এইভাবে তো আমরা লিখি, তা না এভাবে তো লেখা আপনারা ভুল লিখছেন, পরিবর্তন হয়। সুতরাং আপনি এত বড় লয়ার হয়ে গেছেন, হাইকোর্টের ব্যান্ড পড়া আছে, এরপরে আপনার দাড়ি পেকে গেছে, মানে এটা অবশ্য অপ্রয়োজনীয় ছিল, এই কথাগুলো বলার দরকার ছিল না। এই যে ভরা মজলিসে যে একটা অপমান করে দেওয়া, ওই জায়গায় আরো আইনজীবীরা আছে, অনেক জুনিয়র আইনজীবীরা আছে যারা শিখতে আসছেন, শিক্ষানবিশ আছে, আবার নতুন আইনজীবী হয়েছে, সবাই দেখতেছে যে এই সিনিয়র যে ধমকালো, তাহলে তার একটা অবস্থান তো আছে, এগুলো অবশ্যই ঠিক না। তারপরে হ্যাঁ হ্যাঁ, তো তাদেরও নিয়ম নীতি আছে। যাই হোক, ওগুলো এখন ওই চেয়ারে বসলে গরম হয়, কারণ পাওয়ার জায়গায় চেয়ার গুলোতে বসলে চেয়ারটা সরাই ফেললে তার আর অবস্থান থাকে না, ধবাস করে পড়বে, এটাই স্বাভাবিক। যাই হোক, ওই চেয়ারটাই গরম, এই গরমটাকে ঠান্ডা করতে হলে এই আইনটা ধরতে হবে। তখন আপনি যে আইন দিয়ে দিয়ে দেখাবেন যে স্যার আপনার সাথে এতটুকু এই জায়গায়, কিন্তু তার আগে কাজটা হচ্ছে যে নিজেকে এই যে ভুলগুলো করা যাবে না, যেমন অধ্যক্ষ না দিলে, এখন নিম্ন আদালত এই কথাগুলো না দিলে সাবঅর্ডিনেট কোর্ট, ক্যামেরা অফ করছেন তারপরে কেন? ক্যামেরা আপনার অন করেন। অথবা ইসের কথা বলতে পারবেন, আইন অনুযায়ী যে পরিভাষাগুলো আছে, যেহেতু বাংলায় এটা করা নাই আইনে, তাহলে ওই কথাটা বলা যাবে না। এরপর দেখেন, আমরা চলে আসি যে ট্রায়াল কোর্টের প্রথম কাজ হচ্ছে অপরাধটি যদি আপনার দায়রা আদালত হয়, এই হচ্ছে দায়রা আদালতে। এই দায়রা আদালতের প্রথম করণীয় কি ছিল, মামলা যাওয়ার পরে 193 ধারাতে অপরাধটি আমলে নেয়া, আমরা গত ক্লাসে পড়ছি। তাহলে দায়রা আদালতে প্রথম করণীয় হচ্ছে অপরাধটা আমলে নেওয়া। এর পরের করণীয় হচ্ছে এই মামলার নথিটা শুনানি করা, যে এটা তার হিয়ারিং করে যে চার্জ গঠন করবে নাকি আসামিকে ডিসচার্জ দিবে, আসামির বিরুদ্ধে কি আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হবে নাকি আসামিকে এ জায়গায় থেকে অব্যাহতি দেওয়া হবে। এটা কেন করা হয়, কারণ যেই তথ্যগুলো আসবে নথিতে থাকবে, এই তথ্যে যদি কোনো গরমিল থাকে, এর মাধ্যমে যদি আইনের যে রেকোয়ারমেন্ট গুলো আমরা গত ক্লাসে পড়ছি, এই যে 221 মনে আছে, 221 ধারা, 222 ধারা আর 223 ধারা, এই তিনটা ধারাতে উপাদানগুলো বলা আছে যে কেমন হবে। 221 ধারাতে 7টা বিষয় বলা আছে, এই জায়গায় ভাষাটা কেমন হবে, আইনটা কেমন হবে, ধারাটা কি লিখতে হবে, এরপরে ভাষা ওই জায়গায় কোন ভাষায় তাকে বোঝাই দিতে হবে, ভাষাটা 2 ধরনের হবে, আদালতের ভাষা অথবা ইংরেজি ভাষা। এরপরে প্রিভিয়াস কনভিকশন যদি থাকে 221 এর সাবসেকশন 3-তে, এই 7-এ যদি প্রিভিয়াস কনভিকশন হয়ে থাকে, তাহলে তার যে আনা যাবে কি যাবে না, কখন আনতে হবে। যাই হোক, এই বিষয়গুলো আমরা এই 221-এ পড়ছি। 222-এ আবার টাইম, প্লেস, তারপরে পার্সন বা থিংস এর কথা বলা আছে। যদি স্টোলেন প্রপার্টি হয়, প্রপার্টিটা উল্লেখ করতে হবে, কি প্রপার্টি হয়েছে, চুরি হয়েছে বা আত্মসাৎ হয়েছে। আর যদি পার্সন হয়, যে ভিকটিমটাকে, তার নাম স্পষ্ট করতে হবে, যে মওলা বক্স বা খুদা বক্স নামক ব্যক্তিকে বিগত এত তারিখে এতটা সময় আপনি মেরে ফেলছেন বা হত্যা করেছেন, এই কারণে আপনার খুনের বিচার হবে। 302 ধারায় অভিযোগ আছে। এরপরে 223 ধারায় যখন প্রক্রিয়াটা
বর্ণনা করতে হবে যে এইটা কিভাবে হয়েছে। যে কেউ বললো অভিযোগ আসলো কারোর বিরুদ্ধে যে কেউ মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তাহলে মিথ্যা সাক্ষ্য দিলে সাক্ষ্য দিয়েছে তো অনেক বক্তব্য দিয়েছে, তাহলে কোন বক্তব্যটা মিথ্যা হুবহু ওই কথাটা লিখতে হবে কোট করে যে ঠিক এই বক্তব্যটা আপনি মিথ্যা দিয়েছেন। এই কারণে আপনার বিরুদ্ধে পেনাল কোডের, এটা কিন্তু শেয়ার কিছু পড়াচ্ছি, আর সাজা হয় কোথায়? পেনাল কোডে। পেনাল কোডের 193 ধারাতে আপনি অপরাধ করেছেন। 193 ধারাতে কি আছে? যে মিথ্যা সাক্ষ্য দিলে তার সাজার কথা বলা আছে। 191 মিথ্যা সাক্ষ্য, সাক্ষ্য দানটা কেমন। 192 আছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। আর 193 গিয়ে সাজা, দুই ধরনের সাজা আছে। একটা হচ্ছে 3 বছর, আর একটা হচ্ছে 7 বছর, যদি জুডিশিয়াল প্রসিডিংস এ হয়। অর্থাৎ আদালতের মাধ্যমে। জুডিশিয়াল প্রসিডিংস এ বলতে বোঝাচ্ছে যেই প্রসিডিংস এ শপথ পাঠ করে অগ্রসর হয়। যেমন কেউ একজন মামলা দায়ের করতে আসছে, 200 ধারাতে আমরা দেখছি না, শপথ করে পরীক্ষা করা হয়। ওই সময় শপথ করে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে তার 193 ধারা সে অপরাধ করছে জুডিশিয়াল প্রসিডিংস এ। হ্যাঁ হ্যাঁ। জি। একসাথে তো পড়বে না, যার যখন প্রক্রিয়া আসবে তখন সে পড়বে। যার যখন প্রক্রিয়া আসবে। হ্যাঁ হ্যাঁ, 200, 221, 22, 23 পড়ে। হ্যাঁ। এরপরে দেখেন যে এই তখন এই বিষয়গুলো উল্লেখ থাকবে। এটা থাক, ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, আপনাদের খেতে বলি, সমস্যা নেই। এরপর দেখেন যে এই যে যে নথিটা, আর আমার খাওয়ার জন্য ব্যস্ত হয়েছেন কেন? নথিটা যেটা প্রাপ্ত হবে, এটা ম্যাজিস্ট্রেট আদালত, ট্রায়াল কোর্ট, এটা হচ্ছে দায়রা আদালত। দায়রা আদালত অনেক ধরনের আছে, মানে সমপর্যায়ের দায়রা আদালত যেগুলো আছে। যেমন দায়রা আদালত আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের দায়রা জজ থাকেন। একটা হচ্ছে যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। দ্যাট মিনস এটা হচ্ছে দায়রা আদালত। এর সমপর্যায়ের একাধিক ট্রাইব্যুনাল থাকতে পারে বিভিন্ন আইনে, তারাও দায়রা আদালতের সমপর্যায়ের অফিসার, জুডিশিয়াল অফিসার। যেমন আমরা যদি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দেখি, সে জায়গায় বলা আছে যে অতিরিক্ত দায়রা জজ সমপর্যায়ের একজন বিচারক, অথবা দায়রা জজ সমপর্যায়ের একজন বিচারক হবেন এই আদালতের বিচারক। তার মানে ওই আদালতটা কি? দায়রা আদালত। যদি আসে মানব পাচার বিশেষ ট্রাইব্যুনাল, তাহলে একই বক্তব্য। সাইবার ট্রাইব্যুনাল, সেটাও একই বক্তব্য। অর্থাৎ মানব পাচারের রায়, সেটাকেও একই বক্তব্য। যে ওই আদালত গুলো হচ্ছে দায়রা আদালত। অর্থাৎ ওই আইনে বলে দেওয়া হয় যে এই আদালতটা কি ম্যাজিস্ট্রেট আদালত নাকি দায়রা আদালত। তাহলে দায়রা আদালত, তখন আবার এই আইন অনুযায়ী হবে। তাহলে দেখেন, আপনি যখন দায়রা আদালতে গিয়ে বা মহানগর দায়রা আদালতে গিয়ে আপনার আসামির পক্ষে চাচ্ছেন যে তাকে ডিসচার্জ করানো হোক বা অব্যাহতি দেওয়া হোক মামলা থেকে, তখন আপনি পিটিশন দেবেন 265 সি সেকশনে। ঠিক সমপর্যায়ে যদি কোনো ট্রাইব্যুনালে যায়, যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যদি যান, তারপরে সাইবার ট্রাইব্যুনাল, যে হোক আমি যেগুলো বললাম, এই যে কোনো একটা ট্রাইব্যুনালে গিয়ে আপনি আপনার আসামির পক্ষে একটা দরখাস্ত দিবেন। তখন আপনাকে লিখতে হবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 89, 98 এর 1898 এর 265 সি ধারার মতে আসামিকে অব্যাহতি প্রদানের জন্য আবেদন। বুঝছেন কিনা? আর যদি আপনি ম্যাজিস্ট্রেট আদালতে যান, তাহলে আপনাকে লিখতে হবে ওই একই বক্তব্য, কিন্তু সংক্ষেপে শেয়ার কিছু লিখবেন না। কখনো কোর্ট কাছারিতে কোথাও শেয়ার কিছু লিখবেন, হ্যাঁ এগুলো লেখে সবাই, কিন্তু এগুলো কিন্তু আইন অনুযায়ী ভুল। কারণ আইন এই জায়গায় কি লেখা আছে দেখেন, আইনের নামটা এই জায়গায় কি সংক্ষেপ করছে? করে নাই। এই জায়গায় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 লেখা আছে, এটাই আইনের নাম। কিন্তু আমরা কি করি, এই যে এতগুলো বারবার আমাদের তো উচ্চারণ করতে হয় বারবার, এই উচ্চারণের সুবিধার্থে আমরা ওই যে পিসি, টিপি, তারপরে কি সিআরপিসি, সিপিসি এইভাবে সংক্ষেপ করে নিয়েছি বারবার বলার সুবিধার্থে। কিন্তু এটা কোর্ট কাছারিতে ব্যবহার করার জন্য এটা নাই, বা আইন অনুযায়ী এটা সঠিক নাই। তাহলে এখন দেখেন যে এই যে যে দরখাস্তটা আপনি লিখবেন, প্রত্যেকটা জায়গায় আপনার দরখাস্তের উপাদানগুলো আলাদা আলাদা। জামিনের দরখাস্তের এক ধরনের উপাদান থাকে। জামিনের দরখাস্ত আপনি আনতে পারবেন যে এই যে যে কথিত ঘটনা, এই ঘটনার সময় আমার আসামি এই ঘটনাস্থলে ছিল না। কিন্তু এই যে আপনি যখন বিশ্বাস করাবেন, এই পর্যায়ে এসে এটা বলার সুযোগ নাই। দেন এরপরে আপনি যখন খালাস করাবেন 245-এ অথবা 265 কে বা 265 H-এ, তখনও আপনার এই বক্তব্য দেওয়ার সুযোগ নাই। কারণ কি? 265 সি-তে হচ্ছে যে নথিতে যেটা থাকবে। একটু 265 সি-তে যান তো, দেখেন 265 সি-তে যান।
এখানে আমরা প্র্যাকটিক্যাল নলেজ তো গেইন করবো। দেখেন লেখা আছে ইফ আপন কনসিডারেশন অফ দ্য রেকর্ড অফ দ্য কেস এন্ড দ্য ডকুমেন্ট সাবমিটেড দেয়ার উইথ, এই রেকর্ডের সাথে যেই ডকুমেন্টস গুলো থাকবে সেইগুলা বিবেচনা করেই এই সিদ্ধান্তগুলো দেবে। এই যে প্রথম লাইনেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে কনসিডারেশনটা, বিবেচনাটা হবে কোথায়, যে নথিতে মূল যে রেকর্ড, ইংরেজিতে বলে রেকর্ড, নথিকে ইংরেজিতে রেকর্ড বলে, আর কল ফর রেকর্ড মানে নথি তলব করা। এই যে যে নথিতে যে বিষয়গুলো, যে ডকুমেন্টস থাকবে এইটা পর্যালোচনা করবে, কিন্তু আসামি পক্ষ নতুন করে কোনো ডকুমেন্টস দিয়ে বলতে পারবে না যে স্যার আমাকে বলতে দেন এই এই ডকুমেন্টস আছে, এটা বলার সুযোগ নাই। কিন্তু জামিনের সময় পারবে। তার মানে আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় আলাদা আলাদা প্রসিডিউর আছে। জামিনের সময় আপনি আপনার ডকুমেন্টস দেখাতে পারবেন, আপনি টিকিট দেখাতে পারবেন যে আমি এই ঘটনার সময় তো বিদেশে ছিলাম, অথবা আপনি ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলেন ভ্রমণে, আপনার কাছে টিকিট আছে, আপনি দেখাতে পারেন এই দেখেন এই টিকিটে আমি যাত্রা করে আমি ঢাকায় এসে গেছি, কক্সবাজারে গেছি। আমি তো রোবট না, বা আমি তো গায়েবী জানি না, বা উড়ে আসি নাই যে আমার পাখা আছে আমি উড়ে এসে এই অপরাধটা করে আবার চলে গেছি ওই জায়গায়। না, এরপরে আপনি ওই কক্সবাজার গিয়ে কোনো জায়গায় ছবি তুলছেন, ছবিতে দেখা যাচ্ছে যে টাইমিং ওঠে, এই টাইমিংটা আপনি প্রিন্টে দেখালেন যে স্যার এই দেখেন টাইমটা লেখা আছে, এই ছবিটা এই সময় ক্যাপচার করা হয়েছে, দেখেন তো ওই জায়গায় আমি এই ঘটনার সময়ের সঙ্গে তো আমি ওই জায়গা থেকে আমি কিভাবে এই জায়গায় এসে আমি এই অকারেন্সটা ঘটাবো। তাহলে আপনাকে জামিনটা বিবেচনা করবে আদালত, কিন্তু আপনি পরবর্তী কোনো কার্যক্রমে এটা ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, একটা জায়গায় করবেন, সেটা হচ্ছে 240, আমরা মনে আছে সাফাই সাক্ষীর কথা বলছিলাম, 242 আর 240। তো এই যে সাফাই সাক্ষী যখন দিবেন তখন আপনি আপনার আসামি বলবে, ক্লায়েন্ট বলবে যে আমি এই ঘটনার সময় অমুক জায়গায় ছিলাম, এইগুলো তখন দাখিল করবে। এর আগ পর্যন্ত আসামি পক্ষের কোনো ডকুমেন্ট দাখিল করার আর কোনো সুযোগ নেই। জামিনের সময় কিছু দিবে, সেটা জামিন বিবেচনা করতে স্বার্থে, কিন্তু ওইটা নথিতে থাকবে, এর মানে এই না যে নথির একটা অংশ, ওটা নথির অংশ না, ওটাকে আপনাকে বিবেচনা করে জামিনটা দিয়েছে। পরবর্তী কার্যক্রমে এটা আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু বাদী পক্ষ যত কিছু দাখিল করবে অফিসিয়ালি, সবকিছুই আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে আসামির বিরুদ্ধে। কারণ মামলা যখন তার বাদী যখন মামলাটা দায়ের করে, তখন ওই আরজিতে তার যে স্বাক্ষর আছে, আরজির সকল বক্তব্য, এগুলো সবগুলো জুডিশিয়াল নোটিশ। এই জুডিশিয়াল নোটিশের কারণে, আপনারা পড়ছেন না জুডিশিয়াল এভিডেন্স অ্যাক্টে, জুডিশিয়াল নোটিশ কোনগুলা, যে আদালতে আপনার ব্যক্তিগত একটা মামলা দায়ের করছেন আপনার তথ্যাবলী, কিন্তু আদালত যখন সিল দিয়ে দিচ্ছে তখন এটা জুডিশিয়াল নোটিশ হয়ে গেছে, তখন এটা পাবলিক ডকুমেন্টস হয়ে গেছে, তখন আপনি এটা সার্টিফাইড কপি নিতে পারবেন। কিন্তু এই যে আসামি যখন যে ডকুমেন্ট গুলো সাবমিট করবে জামিনের জন্য, সেইগুলো সার্টিফাইড কপি নেওয়ার বিধান নাই। হ্যাঁ, আবশ্যক নিতে পারবেন, কিন্তু বিধান নাই। এখন দেখেন যে এই জায়গায় যত ডকুমেন্ট থাকবে বলতে, বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন পক্ষ যে ডকুমেন্টস গুলো সাবমিট করছে, দ্যাট মিন যদি থানায় মামলা হয় থানায় এজাহার করছে, এফআইআর করছে, তারপরে তো আইও বা ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার স্বার্থে 161 রেকর্ড করছে একাধিক সাক্ষীদের, তারপরে যদি থাকে আপনার ওই যে 174 ধারাতে আমরা পড়ছি যে ভিসেরা রিপোর্ট আছে, পোস্টমর্টেম রিপোর্ট আছে, এরপরে 176-তে আছে এক্স কিউব বা কবর থেকে লাশ উত্তোলন, এই কবর থেকে লাশ উত্তোলন করার পরে আবার পোস্টমর্টেম হয়, এই যে যে প্রক্রিয়াগুলো যত ডকুমেন্টস আছে, এরপরে যদি একাধিক আবার তদন্ত হয়, দেখা যাচ্ছে একটা রিপোর্ট গেছে, ওই রিপোর্টে সংক্ষুব্ধ হয়ে নারাজি দাখিল করছে, আবার তদন্ত দিয়েছে, তদন্ত করার পর আরো কিছু তথ্য পেয়েছে, এগুলো সামগ্রিক যে বিষয়গুলো, যদি আবার ওই ঘটনা সংক্রান্ত কোনো সিসিটিভি ফুটেজ থাকে, অথবা কেউ এখন তো মোবাইলে এইগুলো আদালত গ্রহণ করতে পারবে ডিজিটাল রেকর্ড গুলা, এভিডেন্স একটা সংশোধন আসছে। তো এই রেকর্ড গুলো যদি থাকে যে কেউ একজন ভিডিও করছিল, কোন একটা ঘটনা করছে, পাশ থেকে কেউ ভিডিও করছে, সিসিটিভি ফুটেজ থাকতে পারে, আনুষঙ্গিক অনেক কিছু, গোপন ক্যামেরা থাকতে পারে, স্পাই ক্যামেরা, সকল ডকুমেন্টস ওইটার সঙ্গে যখন দিবে, এই ডকুমেন্টস গুলো থাকবে, বিবেচনা করবে। এই ডকুমেন্টস যদি কোনো গ্যাপ থাকে, যেটা আইন অনুযায়ী যে 221, 222, 223, দ্যাট মিনস টাইম, প্লেস, আর হচ্ছে থিংস অথবা পার্সন, যে ভিকটিমটা কে, ভিকটিমটা কি কোনো অর্থ, যেমন কারণ বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাহলে লিখতে হবে না যে অমুকের বাড়িটা ভাঙচুর করেছেন আপনি, এই কারণে আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আনয়ন করা হয়েছে, এত দ্বারা আপনি অপরাধ করেছেন। অথবা কাউকে কেউ একজন ঘুষি মারছে, এটা নিয়ে মামলা করা হয়েছে, তাহলে আসবে যে আপনি 323 ধারাতে
পেনাল কোডের দণ্ডবিধি 1860-এর 323 ধারাতে আপনি সিম্পল সাধারণ জখম করার অপরাধে অভিযুক্ত হয়েছেন। এটা কেন লিখতে হয়? এটা লেখার কারণ হচ্ছে যে সে যেন তার সেলফ ডিফেন্সের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। সে তো তার তো ফাইট করতে হবে। ন্যায় বিচার শুধুমাত্র বাদী চায় না, আসামিও ন্যায় বিচার চায়। আসামির বিরুদ্ধে আপনি একটা মামলা করে দিলেন, সেও তো ন্যায় বিচার চাচ্ছে যে না, আমি দোষী না নির্দোষ এটা তো দ্রুত প্রমাণ করতে হবে। না হলে আমি এই যে একটা সে দায় নিয়ে সারা জীবন ভুগতে হবে না, যে থাকবে যে অনেক দিন থেকে সে এই অভিযোগে অভিযুক্ত হয়ে আছে। এখন দেখেন 241-এরও যে বিধান 265 সিতেও সেই একই বিধান, তাহলে 241 এ 265 সিতে মূল বিষয় হচ্ছে যে নথিতে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো বিবেচনা করে আদালত তার শুনানি করে যদি কোনো কিছু দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড ফর প্রসিডিং এগেইনস্ট দ্য অ্যাকিউজ, আসামির বিরুদ্ধে অগ্রসর হওয়ার মতো এই মামলায় কোনো ডকুমেন্টস নাই, কোনো সাফিসিয়েন্ট গ্রাউন্ড নাই বা যথেষ্ট গ্রাউন্ড নাই বা উপাদান নাই, তখন কি হবে? ডিসচার্জ শ্যাল বি ডিসচার্জ, তখন ডিসচার্জ দিতে হবে। তাহলে লেখেন 241 এ এবং 265 সি ডিসচার্জ। তাহলে চার শুনানির সময়ে ডিসচার্জ দিবে কখন? যখন কোনো উপাদান পাবেন না, তখন। এই জায়গায় একটু নোট রাখেন, আসামি পক্ষের কোনো ডকুমেন্ট এই পর্যায়ে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এই জায়গায় একটু নোট করে রাখেন, সম্ভবত এরকম একটা প্রশ্ন আসছিল। আসামি পক্ষের কোনো ডকুমেন্ট এই পর্যায়ে আদালতে দাখিল করার সুযোগ নাই বা আদালত বিবেচনা করতে পারেন না। শুধুমাত্র নথিতে যা আছে এটা বিবেচনা করবেন। আসামি পক্ষের কোনো দাখিল ডকুমেন্ট আদালত বিবেচনা করতে পারবেন না। এই দুইটা ধারাতে, দুইটা যে পর্যায়ে আছে একই বক্তব্য। এখন দেখেন পাওয়া গেছে, উপাদান পাওয়া গেছে, তখন আদালত কি করবে? চার্জ গঠন করবে। তাহলে এই জায়গা থেকে কিন্তু এইগুলো সব ব্যালেন্স, এটা সব ব্যালেন্স। আচ্ছা আমি দেখি।
বাংলায় লেখেন দোষ স্বীকারের ভিত্তিতে না, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, দুইটাই জাস্ট ইংরেজি ভাষাটা আলাদা। প্লি অফ গিলটি, গিলটি, বা এদিকে দ্য ট্রুথ অফ অ্যাকিউজেশন। দাবি করছে যে আমি এটা দাবি করছি, অ্যালিবাই হচ্ছে অন্য জায়গায় থাকা, এই জায়গায় হচ্ছে যে গিলটি মানে সে দোষটা স্বীকার করবে, আর এটা হচ্ছে যে আমি অন্য জায়গায় ছিলাম, 103 দ্বারা গিলটি প্লেট, হ্যাঁ এটাও বলা যায়। তাহলে এইটা হচ্ছে দেখেন শুরুতে ডিসচার্জ দিল, মামলা ওই পর্যায়ে শেষ। এরপরে যখন দেখা যাচ্ছে না উপাদান পাওয়া গেছে, তাহলে কি চার্জ গঠন হবে, চার্জ গঠন হলে মামলা কার্যক্রম শুরু হয়ে গেছে। চার্জ গঠনের দিনে এই 233 ধারা এবং 265 ই ধারাতে বক্তব্য ওই জায়গায় আলাদা আরেক দিন লাগবে না, ওই জায়গায় কাজটা হচ্ছে যখন চার্জ গঠন হবে তখন আদালতের করণীয় যে আপনার বিরুদ্ধে অমুক আইনের অমুক অমুক ধারায় অভিযোগ গঠন করা হয়েছে, আপনি দোষী না নির্দোষ, এটা বাধ্যতামূলক। কিন্তু অনেক কোর্টে এগুলো করে না বা অতটা গুরুত্ব দেয় না, বা জজরাও খেয়াল করে না, ওই পেশকা দাঁড়ায় বলে দেয়, ওই লিখে দেয় ঠিক আছে সাক্ষীর জন্য থাকবো অমুক দিন, এরকম থাকে। কিন্তু এইটা বাধ্যতামূলক যে তাকে বলতে হবে যে আপনি দোষী না নির্দোষ। এর মাধ্যমে যদি সে বলে যে হ্যাঁ আমি দোষী, তাহলে দোষ স্বীকারের ভিত্তিতে আদালত সাজা দিয়ে দিতে পারবে। যদি দায়রা আদালত হয় তাহলে 265 তে, আর যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় 243 তে তাকে সাজা দিয়ে দেবে। এই যে পাশাপাশি পড়লে আপনার মনে থাকবে বেশি, না হলে একবার ম্যাজিস্ট্রেট পড়বেন, এরপরে যখন দায়রা পড়বেন তখন দেখবেন যে, কারণ এদের সব 265 সি, 265 আছে তো প্রত্যেকটার সঙ্গে, এবার সি ডি ই না কোনটা কি, তখন প্যাচ লেগে যাবে। হ্যাঁ, তবে হ্যাঁ কিছু কিছুতে স্বীকার করাতে হয়। যেমন আপনার যদি মাদকের মামলা হয়, ছোটখাটো অপরাধ করছে, আপনার করণীয় হচ্ছে যে ওই চার্জ গঠনের দিনে একটা পিটিশন দাখিল করা যে আমি দোষ স্বীকার করছি, আমি দোষ স্বীকারের ভিত্তিতে আমাকে প্রবেশন আইনে আমাকে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। তখন আদালত দিয়ে দিবে যে ঠিক আছে আপনি দোষ স্বীকার করছেন, আপনারা সাজা দেওয়া হলো কি আপনি যে 5 জন এতিমকে খাবার খাওয়াবেন, এটা আপনার সাজা। অথবা গিয়ে আপনি 100টা গাছ লাগাবেন, বৃক্ষরোপণ করবেন, এই ধরনের সাজা ইতপূর্বে আদালত দিয়েছে। তাহলে এটা হচ্ছে দোষ স্বীকারের ভিত্তিতে, তাহলে মামলা এই পর্যায়ে শেষ হয়ে গেল। তবে এই জায়গায় একটু নোট রাখেন যে দায়রা আদালতে মৃত্যুদণ্ড মামলায় দোষ স্বীকারের ভিত্তিতে সাজা দেওয়ার কোনো সুযোগ নেই, এটা একটু লিখে রাখেন। মৃত্যুদণ্ড যোগ্য মামলায়, যেগুলো মামলায় মৃত্যুদণ্ড সাজা আছে, সেই মামলায় যদি আসামি বলে যে আমি দোষ করছি বা আমি দোষী, ওই পর্যায়ে তাকে ওই বক্তব্যের ভিত্তিতে ওই জায়গায় সাজা দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনি লেখেন মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে আসামি দোষ স্বীকার করলেও এই পর্যায়ে তাকে দোষ স্বীকারের ভিত্তিতে সাজা দেওয়ার সুযোগ নেই, বা তাকে দোষ স্বীকারের ভিত্তিতে সাজা দেওয়া যাবে না। তাহলে আপনার পরীক্ষা আসতে পারে অপশন যে নিম্নের কোন ক্ষেত্রে দোষ স্বীকার করলেও এই 265 তে সাজা দেওয়া যাবে না। এটা হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় যদি অপরাধ করে। সাজা দেওয়া যাবে না। এখন একজন মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ করছে, সে বললো হ্যাঁ আমি দোষী, তখন দেওয়া যাবে না। কারণ এটা যদি সাজা দিতে হয় তাকে, তাহলে তাকে তো মৃত্যুদণ্ডই দিতে হবে। এখন মৃত্যুদণ্ড বলার সাথে সাথে দিয়ে দেওয়া এটা তো বেমানান। কারণ একটা মানুষকে তার প্রাণ হরণ করা হবে, এটা তো অনেক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, কারণ ওটার দায়িত্ব একমাত্র আল্লাহ। এখন আপনি বান্দা হিসেবে ওগুলো যখন দায়িত্বটা নিবেন করবেন, এখন একজন ব্যক্তি ক্ষোভেও বলে ফেলতে পারে যে হ্যাঁ আমি আর বাঁচতে চাই না, এত অভিযোগ নিয়ে আমি আর বাঁচতে চাই না, হয় আমি দোষ করছি, দেন বিচার দিয়ে দেন, আমার ফাঁসি দিয়ে দেন। আছে না অনেকে, আছে কিন্তু এরকম আছে যে আমি আর পারতেছি না, বা এই ইসে আমার এই যে ছেলে মেয়েরও দৌড়াতে হচ্ছে আমার মামলার পিছনে, ওদেরও দৌড়ানো লাগবে না, কারোর আর লাগবে না, আমার ফাঁসি দিয়ে দেন, এরকম কিন্তু আছে অনেকে। তো এই পর্যায়ে ক্ষোভে বললো না কি বললো, এটা তো একটা বিবেচনার বিষয়। এখন এত বড় অভিযোগ আছে, তাকে প্রাণ হরণ করা হবে, সে দোষ স্বীকার করলো,
তার আরো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করেই এটা সাজা দেওয়ার সুযোগ নেই। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করলে সঙ্গে সঙ্গে সুযোগ আছে, এ জায়গাও আছে অন্যান্য অপরাধের ক্ষেত্রে। এরপর আসেন 245 আর হচ্ছে 265H অ্যাকুইটাল। দেখেন দায়রা আদালতে মাঝে আরো কিছু সেকশন আছে, ওগুলো আমরা জাস্ট আলোচনা করব, পরীক্ষায় ওরকম গুরুত্বপূর্ণ না। কিন্তু এই জায়গায় যে সেকশন গুলো লিখছি এগুলো অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসছে, আবার ভবিষ্যতে আসবে। এই জায়গায় দেখেন 245-এ অ্যাকুইটাল, এই জায়গায় যখন 243-তে কনভিকশন করলো, কনভিকশন হয়ে গেল, যদি এর 244-এ আছে যে যদি সে দোষ স্বীকার না করে তাহলে তার পরবর্তী কোন প্রক্রিয়ায় যাবে কোর্ট, সেটা বলা আছে। এই জায়গায় যে 265 আছে, তাহলে এর পরে কি এফ এ আছে যে এর পরবর্তীতে যদি সে দোষ স্বীকারটা না করে তাহলে কি করবে আদালত। এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেকশন উল্লেখ করা আছে। তাহলে এই জায়গায় আসলে হচ্ছে অ্যাকুইটাল। পরীক্ষায় ইতিপূর্বে প্রশ্ন আসছে যে নিম্নের কোন সেকশনে খালাস হয় আসে না। এটা হচ্ছে 245-এ এই ম্যাজিস্ট্রেট আদালত দিতে পারেন, আর দায়রা আদালত 265H। এখন দেখেন আমরা আপাতত এটা এই পর্যায়ে রাখি, দায়রা আদালতে আপাতত যাব না, আমরা একটু ম্যাজিস্ট্রেট আদালতে আর একটু দেখে আসি। দেখেন 247 হচ্ছে যদি আসাম বাদী অনুপস্থিত থাকে, নন অ্যাপিয়ারেন্স অফ কমপ্লেইন্যান্ট, যদি বাদী অনুপস্থিত থাকে তখন মামলা খারিজ হয়ে যাবে, মামলা শেষ হয়ে যাবে। তাহলে এই জায়গায় লেখেন বাদীর অনুপস্থিতিতে মামলা খারিজ, আসামি খালাস। দেখেন 247, মানে ওই জায়গায় অনেক বড় একটা বক্তব্য আছে, আমাদের কোনো বক্তব্য লাগবে না, ওই জায়গা থেকে এই একটা লাইন লাগবে। 247 ধারাতে বাদীর অনুপস্থিতিতে, মামলা খারিজ, আসামি খালাস। এই জায়গায় দেখেন 245-এ আমরা দেখলাম অ্যাকুইটাল, 247-এও অ্যাকুইটাল। না, আসামি আবার সব জায়গায় খালাস হবে না, খালাস হবে না, কিছু জায়গায় রিলিজও আছে, মুক্তি দেবে। দেখেন 245 ধারাতে অ্যাকুইটাল খালাস, 247 ধারাতে বাদী অনুপস্থিত, এই কারণে মামলা শেষ, আসামি খালাস। বাদী অনুপস্থিতি এই জায়গায় আর একটু লেখেন সিআর মামলার ক্ষেত্রে, এটা কিন্তু জিআর মামলার ক্ষেত্রে না, সিআর মামলার ক্ষেত্রে 247, ওই জায়গায় ব্র্যাকেটে লিখবেন সিআর মামলার ক্ষেত্রে 247 দ্বারা, আগেরটা সব ক্ষেত্রে, 245 সব ক্ষেত্রে, 247 সিআর মামলার ক্ষেত্রে নো, শুধু 247টা, 245 উভয় মামলার ক্ষেত্রে। 247 যে মামলাটা সিআর মামলা, অর্থাৎ নালিশের মাধ্যমে যে মামলাটা দায়ের হয়েছে, অর্থাৎ কোর্টে ওই যে 200 ধারা জবানবন্দি দিয়ে যে মামলাটা শুরু হয়েছে ম্যাজিস্ট্রেট আদালতে, সেই মামলায় যদি বাদী অনুপস্থিত থাকে, যে বাদী আসে না দীর্ঘদিন, 2-3 ডেট চলে গেছে আসে না, আদালত লিখে রাখছে বাদীর উপস্থিতির জন্য ধার্য, বাদী আসে নাই, আবেদন দিবেন 247-এ, স্যার আদালতে আপনি বলছিলেন যে বাদীকে উপস্থিত হতে হবে, বাদী এ বিষয়ে অবগত আছে, তার আইনজীবী জানে, তাকে নোটিশ পাঠানো হয়েছে, এখন সে আসে না, মামলা একটা করে দিয়ে ভাগছে, তাহলে স্যার এই মামলায় আপনি 247-এ আমাকে খালাস দিয়ে দেন। তখন আদালত এটা যদি গ্রহণ করে আপনার আসামিকে খালাস দিয়ে দিবে। এরপর আসেন 248-এ, এটা হচ্ছে মামলা তুলে নেওয়া, উইথড্রল অফ কমপ্লেইন। যদি কেউ মামলাটা তুলে নেয়, দেখেন না প্রত্যাহার করে মামলা, যে দুই পক্ষে আপোষ হয়ে গেছে, মামলা প্রত্যাহার করছে, বাদী পক্ষ পিটিশন দিয়েছে, তাহলে আসামির কি হবে, আসামি খালাস পাবে। জি,
তাহলে আসামি খালাস হবে মামলা প্রত্যাহার হলে। 249-এ রিলিজ, এই জায়গায় লেখেন জিআর মামলার ক্ষেত্রে। আচ্ছা, জিআর মামলা সিআর মামলা তো কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা? জিআর থানায় যে মামলা হবে, হ্যাঁ হ্যাঁ জি, যে মামলা থানা থেকে আসবে জিআর মামলা, যদি জিডি থেকে আসে নন জিআর মামলা, কোর্টে মামলা দায়ের হবে সিআর মামলা। তাহলে 249-এ হচ্ছে জিআর মামলার ক্ষেত্রে ওই যে মামলার বাদী, ওই বাদীর আর কোনো দেখা সাক্ষাৎ নাই, আদালত তারে বারবার চিঠি এই নোটিশ পাঠাচ্ছে, আসো সাক্ষী দাও সাক্ষী দাও। এখন এই জিআর মামলায় বাদীকে কখন ডাকে? বাদীর কিন্তু মামলা কাজ থাকে না, থাকে শুধুমাত্র সাক্ষীর সময়। এর আগে জিআর মামলায় কোনো কাজ নেই বাদী পক্ষে। যেমন অনেকে আছে যে বাদী পক্ষে অ্যাপিয়ার করে কোর্টে, দেখবেন যে নারী শিশু মামলা হয়েছে বা অন্য কোনো মামলা, ভিকটিম তার পক্ষে বাদী পক্ষে বা ওকালতের মধ্যে অ্যাপিয়ার করে। এই পক্ষে এই পক্ষের বাদী পক্ষের থানা থেকে যে মামলা আসছে, এই মামলায় তার হাজিরা দেওয়ার কোনো দরকার নাই, হাজিরা দেবে শুধু আসামিরা। আর সিআর মামলায় বাদীকে অবশ্যই হাজিরা দিতে হবে, স্টেপ নিতে হবে, না নিলে মামলা খারিজ হয়ে যাবে। এই যে 247 মামলা আসামি অনুপস্থিত, বাদী অনুপস্থিত, মামলা খারিজ, আসামি খালাস। 249-এ জিআর মামলার ক্ষেত্রে যখন ওই সাক্ষী পর্যায়ে বারবার তাকে আসতে বলা হবে সাক্ষী দেওয়ার জন্য, দীর্ঘদিন সে আসে না, তখন তাহলে 247 ধারা হচ্ছে সিআর মামলার ক্ষেত্রে বাদী দীর্ঘদিন অনুপস্থিত, মামলায় আপনি আবেদন করবেন 247-এ। আর 249-এ যে বাদী পক্ষের কোন সাক্ষী দীর্ঘদিন আসতেছে না, অথবা বাদী নিজে আসতেছে না, অথবা তার পক্ষের যে সাক্ষীগুলো আছে তারা সাক্ষী দিতে কেউ আসতেছে না, সাক্ষীর জন্য চার্জ গঠন হয়েছে, থেকে আর কেউ আসে না, তাদেরকে সাক্ষীর জন্য ডেট চলে গেছে একাধিক, 10টা 15টা, এভাবে কয়েক বছর চলতেছে। দেখেন 2010 সালের একটা মামলা এখনো পর্যন্ত চলমান আছে। এই 2010 সালে সাক্ষীর নোটিশ পাঠাইছিল কোর্ট, সিএমএমএ 5 নম্বর কোর্ট, এরপরের থেকে কোনোদিন সাক্ষী আসেন। যাই হোক, ওটা একটা বিদেশি কোম্পানি, এই কারণে এখনো রেখে দিয়েছে, না হলে ওটা শেষ হয়ে যেত। হ্যাঁ, 249-এ তাহলে লিখে রাখেন, জিআর মামলার ক্ষেত্রে বাদী অথবা বাদী পক্ষের সাক্ষী দীর্ঘদিন অনুপস্থিত থাকলে মামলাটি স্টপ হবে। স্টপ শব্দটা ব্যবহার করা আছে, স্টপ, স্থগিত হবে, বা স্টপ বা স্থগিত হয়ে আসামি রিলিজ হবে বা মুক্তি পাবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় কখনো অ্যাকুইটাল হচ্ছে, কখনো রিলিজ হচ্ছে, আর এর আগে আমরা এই জায়গায় দেখলাম ডিসচার্জ হচ্ছে আসামি, আবার এর আগেও কিন্তু আছে ডিসচার্জের প্রসঙ্গ। এটা হচ্ছে বাদী অথবা বাদী পক্ষের সাক্ষী যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকে। জিআর মামলার ক্ষেত্রে জিআর মামলা শেষ হবে না, আসামি খালাসও পাবে না, এটা জাস্ট স্টপ হবে। এখন যদি প্রশ্ন করা হয় যে মামলার তুলনামূলক কোন মামলাটা বেশি শক্তিশালী, থানার মামলা নাকি কোর্টের মামলা? থানার মামলা। কারণ থানায় যে মামলাটা দায়ের করা হয়, আমরা কোর্টে যখন দাখিল করি ওটার বাদীটা আমরা কি লিখি? এস্টেট, রাষ্ট্রবাদী, তারপরে হচ্ছে যে আসামির নাম লিখি বনাম অমুক। তার মানে রাষ্ট্র যখন বাদী, রাষ্ট্রের ওই জায়গায় কে আসবে কে আসবে না সেটা তো অন্য কেউ নির্ধারণ করতে পারবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেগুলো থাকে রাষ্ট্র প্রতিনিধিত্ব যে কোনো সময় করতে পারে। এই কারণে আদালত কখনো রাষ্ট্র মামলায় যখন থাকে বাদী থাকে, সেই মামলা খারিজ করতে পারে না আদালত, কারণ আদালত নিজেও তো একটা রাষ্ট্রের একটা অংশ, তাহলে সে কিভাবে আরেকজন আসে নাই সেজন্য মামলা খারিজ করে দিবে। কিন্তু বাদী যখন ব্যক্তি যখন মামলাটা দায়ের করবে, তার মানে আদালত ধরে নেয় যে সে প্রতিকারটা চাচ্ছে না, এই জন্য আসতেছে না। আমরা এর আগে বলছিলাম যে আমাদের যে বডি আছে আর আমাদের যে প্রপার্টি আছে, এইগুলো প্রোটেক্টেড বাই ল, আইনের দ্বারা সুরক্ষিত। এটার যখনই ব্যতিক্রম হবে তখনই আমরা রাষ্ট্রের কাছে এটা চাইতে পারবো, বিচার চাইতে পারবো। তখনই থানা যখন এটা মামলাটা নিয়ে এন্ট্রি হয়ে যাবে, তখন এইটার নিরাপত্তা দেওয়া, এটার বিচার করা, যেহেতু নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তখন এটার বিচার করবে রাষ্ট্র, যে বিচারটা নিশ্চিত করবে। তাহলে 249-এ স্টপ হবে, মামলা স্টপ হবে, আসামি রিলিজ হবে বা মুক্তি পাবে। তাহলে যদি আসে যে 249 ধারাতে যদি মামলাটি স্থগিত হয়, তাহলে আসামি শূন্যস্থান দিয়ে লিখে দিলে হবে, তখন ক অপশনে দিল যে খালাস পাবে, খ অপশনে অব্যাহতি পাবে, গ নম্বরে মুক্তি পাবে, গ নম্বরে কোনোটি সঠিক নাই, কোনটি হবে? মুক্তি পাবে বা রিলিজ হবে।
এইটাই হচ্ছে এই যে 249, রাষ্ট্রপক্ষ আসতেছে না, তখন মামলাটা স্টপ হবে আর হচ্ছে রিলিজ হবে আসামি। এই মামলাটা যদি কখনো চালু করতে হয়, তাহলে এই যে যে আদেশটা হবে না, যেদিন স্টপ হয়ে গেল, ওই আদেশের কপি তুলে রাষ্ট্রপক্ষ এর ঊর্ধ্বতন আদালত যেটা আছে, দ্যাট মিনস দায়রা আদালত, দায়রা আদালতে গিয়ে রিভিশন করবে 435 ওই 39 ধারা অনুযায়ী, 435 সহ। তখন ওই আদালত যদি অনুমতি দেয় যে মামলাটা আবার চালু হবে, দেন চালু হবে। এর আগ পর্যন্ত স্টপ থাকবে। এই আদালত, যে আদালত স্টপ করছে, ওই আদালত আবার চালু করতে পারে না, কারণ ফাংশনস অফিসে হয়ে গেছে, ওই আদালতের দায়িত্ব শেষ। জি, আসামি মুক্তি পাবে, মামলা তাকে ডিসচার্জও দেওয়া হয়নি, চার্জ গঠনও করা হয়নি। ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, আপনি পল্টন টাওয়ারে আসেন। জি, পল্টন টাওয়ারটা হচ্ছে, হ্যাঁ, ওই বিজয়নগর পানি ট্যাঙ্কির ওই জায়গায় নেমে একটু সামনে হেঁটে আসতে হবে, পাশেই বড় যে বিল্ডিংটা। জি জি, ওই যে ছাত্র অধিকার পরিষদের যে যে কেন্দ্রীয় অফিস আছে, ওইটার অপোজিটে। ওইটা 505-এ চলে আসবেন। লিফট লিফট নাই অবশ্যই, আজকে শুক্রবার, হেঁটে উঠতে হবে 6 তলায়। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে আছি। জি, সালাম। আচ্ছা, এরপরে হচ্ছে, স্যার আসসালামু আলাইকুম। মজিন স্যার। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন তো অবশ্যই। জি, মজিন স্যার আসসালামু আলাইকুম। আপনি কোন পক্ষ, কে, আপনি কে, আপনার দরকার কি মামলা? আপনি তো চাচ্ছেন যে চালুটা হোক, তা আপনার তো স্টপ করে দিয়েছে। পর্ব শেষ হয়নি, আর ওই মামলাটা নথিজাতি থাকে। রাষ্ট্র যদি কখনো মনে করে যে এটা চালু করবে, তখন চালু করতে পারে। আর এই মামলা সাধারণত খুব কম চালু হয়। চালু হয় কখন? চালু হয় কখন? আচ্ছা, এরকম বন্ধ হয়েছিল ওই একই মামলায়? তাহলে চালু হয়েছে আবার, আপনি এটা জানতেন না। তবে চালু করতে হলে অপরপক্ষকে নোটিশ করা লাগে। তবে এর আগে আপনি জামিন নিয়েছিলেন কিনা, এটাও শর্ত। যদি জামিনে না থাকে, তাহলে তাকে নোটিশ করবে কেন? সে তো সূচনা লগ্ন থেকে পলাতক, তাকে আর নোটিশ করার সুযোগ নেই। তো এটা সাধারণত হয় কি, দেখেন, একটু একটু নিজের পার্সোনালি নিয়ে এত কথা বলার দরকার নাই। স্টপ করে দেওয়ার পরে এই যে যে রিলিজ দিল, মুক্তি দিল, তো এরপরে যদি এই মামলাটা চালু হয়, সাধারণত এটা চালু হয় না কোর্ট কাছারিতে, তো খুব কম হয় কিছু রাজনৈতিক মামলাগুলা। দেখা যাচ্ছে যে এই যে নির্বাচনে তোমার সাথে আমি জোট করব, মনোমালিন্য হলো না, ঠিক আছে, এবার তোমার যে আগের মামলা ছিল এটা চালু করে দিব, এইভাবে হয় আর কি। যেগুলো যাদেরকে পুতুল সাজানো হয়, এই মামলাটা মূলত ওই ধরনের রাজনৈতিক মামলা। তবে ব্যক্তি কেন্দ্রিক যে মামলাগুলো থাকে, এটা স্টপ গুলো সাধারণত আর চালু হয় না। তারপর কারণ তার তো ব্যাখ্যা দিতে হবে, সে কেন আসে নাই, ব্যাখ্যা দিতে হবে না। সে উপরে যখন যে দায়রা আদালতে গিয়ে রিভিশন দায়ের করবে, তখন ওই জায়গায় তো রিভিশন দায়ের করলেই যে মঞ্জুর হয়ে যাবে তা না। ওই জায়গায় ব্যাখ্যা দিতে হবে যে কি কারণে সে এতদিন অনুপস্থিত ছিল, তাকে বারবার কোর্ট থেকে নোটিশ করা হয়েছে, সে কেন আসে নাই, এই ব্যাখ্যাটা দিতে হবে। আর রাষ্ট্র যেগুলো থাকে পলিটিক্যাল কেস, এগুলো তো তার ব্যাখ্যা কে দিবে? রাষ্ট্র তো আর ব্যাখ্যা দিবে না, মামলাটা চালাচ্ছে তো রাষ্ট্রই, কখনো স্টপ করতেছে, কখনো চালু করে দিচ্ছে। যাই হোক, এই পর্যায়ে শেষ। এখন চলে আসি এই জায়গায়, দেখেন প্রিভিয়াস কনভিকশন 265 এল, এটার সঙ্গে আমরা এর আগে এই জায়গা পড়ে আসছি গত ক্লাসে, 221-7। এবার 221-এর সাথে যান, আর 265 এলটা পড়েন, দুইটা একসাথে পড়েন। এই জায়গায় একটু বলে রাখি, সেটা হচ্ছে এই 265 এল এ প্রিভিয়াস কনভিকশনটা উল্লেখ করতে হবে যখন তাকে দ্বিতীয় মেয়াদে সাজা, বেশি সাজা দেওয়ার জন্য পূর্বে দেখা যাচ্ছে যে কেউ একজন হ্যাবিচুয়াল অফেন্ডার, চুরির মামলায় সাজা আছে কত বছর, 3 বছর আর 7 বছর। যদি গৃহ হয়, তারপরে দোকান হয়, সে জায়গায় যদি চুরি করে 240-এ, এই 380-তে, তাহলে সেই জায়গায় সাজা হচ্ছে 7 বছর। আর যদি 200 এই 379-তে হয়,
তাহলে সাজা হচ্ছে না 279? 279তে তাহলে সাজা হচ্ছে 3 বছর। এখন এই জায়গায় কেউ যদি হ্যাবিচুয়াল অফেন্ডার হয়, 3 বছরের জায়গায় কোর্ট মনে করতে পারে যে 1 বছর সাজা দিয়ে দিতে পারে। যে হ্যাবিচুয়াল অফেন্ডার হলে তাকে আর ছাড় দিবে না, কারণ পূর্ববর্তী এই ধরনের একাধিক অপরাধ করছে, এই জায়গায় কম সাজা দিলেও বের হয়ে যায়, আবার একই অপরাধ করবে। এই কারণে সে যেন না করে তাকে বেশি সাজা দেওয়া হয়ে থাকে। এই কারণে তখন এই যে পূর্বে যে সাজা পেয়েছিল এটা উল্লেখ করতে হয়। আর এটা উল্লেখ করলে তখন কিভাবে উল্লেখ করবে, এটা কখন উল্লেখ করবে, তখন উল্লেখ করার দরকার নাই যদি তাকে ওই বিষয়টায় দ্বিতীয়বার তাকে সাজা দেওয়ার বিধান থাকে। যেমন এই জায়গায় আমরা অ্যাকুইটাল হলো, এই যে জাজমেন্ট দিচ্ছে 265 কে তে জাজমেন্ট হবে যে তাকে সেন্টেন্স দিল নাকি খালাস দিল। এই জাজমেন্ট দেওয়ার সময় যদি তার সেন্টেন্স বা তাকে দণ্ড দিয়ে দিতে চায়, ঠিক তখনই 221-এর 7 ধারাটা আসবে। আর যাকে দণ্ডই দিবে না, খালাস দিচ্ছে, তাকে কি ওর পূর্ববর্তী সাজা পেয়েছিল এটা আর তাকে বলার দরকার নাই ওই পর্যায়ে। মানে ওই কথাটা তো তখন অপ্রয়োজনীয়। যে মামলায় তাকে খালাস দেওয়া হচ্ছে, সে মামলায় এই ধরনের আগে সে অভিযুক্ত হয়েছিল, এই প্রসঙ্গ আনা কোনো দরকার নাই। কিন্তু যখন সে সাজা পাবে, ঠিক তখনই যে আপনি ইতিপূর্বেও এই ধরনের অপরাধ করেছিলেন, এই কারণে রাষ্ট্রর নিরাপত্তার স্বার্থে বা শান্তি শৃঙ্খলার স্বার্থে আপনাকে দ্বিগুণ সাজা দেওয়া হলো, বা এইভাবে সাজা দেওয়া হলো, এভাবে উল্লেখ করে দেবে স্পষ্টভাবে আদালত রায়ে। তাহলে এই জায়গায় আমরা কয়েকটা ম্যাজিস্ট্রেট আদালতের প্রক্রিয়া দেখলাম। এই 250টা বাদ আছে, এটা হচ্ছে যে যদি কেউ মিথ্যা মামলা করে তাহলে কিছু জরিমানার বিধান আছে। তো এটা আমরা আর একটু পরে দেখি। দেখেন এই জায়গায় ম্যাজিস্ট্রেট আদালতে দেখেন নথি আসার পরই প্রথম চার্জ হিয়ারিং হবে, কিছু নাই, সাফিসিয়েন্ট গ্রাউন্ড নাই, ডিসচার্জ। এরপরে সাফিসিয়েন্ট গ্রাউন্ড আছে, ফ্রেমিং চার্জ, বা এরপরে এই চার্জ গঠন হয়ে গেল, তারপরে জিজ্ঞাসা করলো যে আপনি দোষী না নির্দোষ, যদি দোষ স্বীকার করে দণ্ড দিয়ে দিবে। এরপরে হচ্ছে যে বিচার আচার হবে, বিচার হওয়ার পরে সাক্ষ্য প্রমাণ হলো, বাদী পক্ষ দিল, আসামি পক্ষ যদি এই যে 240 এর আগে আমরা আলোচনা করলাম যে সাফাই সাক্ষী দেয়, বা তারপরে 242 তে যদি সে আদালত পরীক্ষা করে যে সে কোনো অপরাধ করছে কিনা বা এই ব্যাপারে তার বক্তব্যটা কি, এটা একটা জাস্ট নোট রাখে। ওই সময় যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে কোনো সাজার বিধান নাই। কেন নাই? কারণ সেই সময় তাকে শপথ বাক্য পাঠ করানো হয় না। কিন্তু 240-এ যখন কেউ সাক্ষী দেয় তখন সে শপথ পাঠ করে সাক্ষী দেয়। এই কারণে 240-এ যদি সাক্ষী দিয়ে কেউ মিথ্যা কথা বলে তাহলে তার সাজার ব্যবস্থা আছে। এরপরে দেখেন যে আমরা এর আগে পড়ছি যে 195 ধারাটার কথা মনে আছে কিনা? 195 মনে আছে? 195 হচ্ছে এই যে মিথ্যা সাক্ষী যদি দেয় তাহলে আদালত নিজেই মামলাটা দায়ের করবে। অর্থাৎ কন্টেম্প্ট অফ লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্ট, যে সরকারি কর্মকর্তা যখন দায়িত্ব পালন করবে, আইনত দায়িত্ব পালন করতেছে, ওই সময় যদি কেউ কন্টেম্প্ট করে সেই সময়ে মামলাটা দায়ের করবে সরাসরি আদালত। 195 ধারায় সেই বিধানগুলো বলা আছে যে কে কে মামলা করবে, কোন কোন প্রেক্ষাপটে মামলাটা দায়ের করবে রাষ্ট্র বা ওই সংশ্লিষ্ট অফিসার অথবা তার ঊর্ধ্বতন কর্মকর্তা। অর্থাৎ অধস্তন কর্মকর্তাও কখনো কখনো করতে পারে। যেমন কোর্টে যখন কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তখন আদালতের মামলা দায়ের না বিধান থাকলেও ওই জায়গায় যিনি পেশকার থাকেন অর্থাৎ বেঞ্চ অফিসার, তিনিও মামলাটা দায়ের করতে পারেন। অর্থাৎ সাধারণত বেঞ্চ অফিসাররাই মামলা দায়ের করে। তো এই জায়গায় যখন আদালত মামলা দায়ের করে বিধান আছে, এরপরে আসেন 476-এ, আর হচ্ছে 476-এ, 476-বি। 476-এ আবেদন করতে হয় 195 ধারায় যখন যে অপরাধটা করছে, কন্টেম্প্ট করছে, এই বিষয়ে রাষ্ট্র মামলা দায়ের করে নাই। এটা রাষ্ট্র তো তার দায়িত্ব পালন করার সময় অপরাধটা হয়েছে তার সামনে, কিন্তু সে মামলাটা দায়ের করে নাই। যেমন আপনি কোনো একটা দলিল করতে গেছেন সাব রেজিস্ট্রি অফিসে, দলিল করার সময় আপনার বিপক্ষে যে আছে সে মিথ্যা দলিল করে গেছে ওই জায়গায়, কিন্তু আদালত ওই জায়গার যে সাব রেজিস্ট্রি অফিস আছে তাদের কারোর কোনো সমস্যা হয়নি, হয়তো টাকা পয়সা দিয়ে ওই কাজ করে ফেলছে। তাহলে এবার মামলাটা কে করবেন? যিনি ভিকটিম হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যার ওই জায়গায় দখল নিয়ে প্রশ্ন উঠতেছে ওই দলিল নিয়ে, তাহলে মামলাটা সে করবে। 195 ধারায় আদালত করে নাই, ওই সংশ্লিষ্ট অফিসার করে নাই, পাবলিক সার্ভেন্ট করে নাই, তাহলে ব্যক্তি যদি করে তখন তাকে 476 ধারায় আবেদন করবে ওই আদালতে। এখন ওই আদালত করে নাই, তাহলে ওই আদালতের ঊর্ধ্বতন যে আদালত আছে সেই আদালত 476-এর এতে গিয়ে সে আদালতে আবেদন করা যাবে, যেহেতু সে করে নাই তার ঊর্ধ্বতন আদালত। যেমন
আমরা যদি দেখি ম্যাজিস্ট্রেট আদালতে কে সাক্ষ্য দেওয়ার সময় মিথ্যা সাক্ষ্য দিয়েছে, 193 ধারা অপরাধ করছে, পেনাল কোডের 193 ধারাতে অপরাধ করার পরেও আদালত নিজেই মামলা দায়ের করে নাই, তাহলে এই জায়গায় যদি মামলা দায়ের না করে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? যদি বাদী পক্ষ মিথ্যা সাক্ষী দেয় তাহলে আসামি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসামি পক্ষ মিথ্যা সাক্ষী দিলে বাদী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে যে সাক্ষী দিচ্ছে তার অপোজিট পার্টি কি করবে? মামলা দায়ের করবে। তাহলে মামলা দায়ের সরাসরি সে করতে পারবে না, সে কি করবে? 476 দ্বারাই ওই সংশ্লিষ্ট আদালতকে অনুরোধ করবে, আলাদা একটা পিটিশন দিয়ে, স্যার সেই এই বক্তব্যগুলো মিথ্যা বলছে, তার বিরুদ্ধে প্রসিডিং ড্র করেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরে ওই আদালত যদি না করে, তার ঊর্ধ্বতন যে আদালত আছে, ম্যাজিস্ট্রেট আদালতের ঊর্ধ্বতন আদালত কি? দায়রা আদালত। দায়রা আদালতে গিয়ে সে আবেদন করতে পারবে। সে আদালতে যদি না করে, এটা হচ্ছে 476 এতে দায়রা আদালতে, অর্থাৎ দায়রা আদালত বলে নয়, ওইটা ঊর্ধ্বতন আদালত। ঊর্ধ্বতন আদালত যদি না করে, তখন তিনি 476 বিতে গিয়ে আপিল দায়ের করবে। 2022 না 23 সালে একটা এমসিকিউ আসছিল, এটা 476 বিতে আপিল হয়। দেখতেন কিনা? প্রশ্ন আছে, বই আছে না? হ্যাঁ, আপনার কাছে আছে প্রশ্নটা? কত সালে আসছে? এই যে 240 দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকশন 476 এর অধীনে কমপ্লেন্ট দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কি হবে? আপিলযোগ্য। এরপরে কি আছে? 476 এর অধীনে কমপ্লেন্ট দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক আদেশ প্রদত্ত আপিলযোগ্য। আপিলযোগ্য এটা তো হলো, বললাম আপিলযোগ্য। আর নাই? 476 বিতে আপিল করার বিধান আছে। মামলা খারিজ করে দিই, এরপরও কি ওরা ওখানে যেতে পারবে? মামলা কোন সময় খারিজ করে দিতে? এই যে আমরা নিচে। এটা করতেছি, না না, বাদী পক্ষের আর কিছু করার নাই, মামলা খারিজ হয়ে গেছে। এরপরে মিথ্যা সাক্ষ্য, তো সাক্ষ্য তো হয় নাই, তাহলে আর কিভাবে যাবে? মামলা তো হয়েছে। মামলা হয়েছে, এখন কোন পক্ষ যেতে চাচ্ছে? আমি বাদী পক্ষ। আপনার তো মামলা খারিজ করে দিচ্ছে, আপনি আর কিভাবে যাবেন? তাহলে আসামি পক্ষ যেতে পারবে কিনা? আসামি পক্ষ দিতে পারবে না, কারণ ওই জায়গায় তো তাদের অনুপস্থিতিতে খারিজ হয়ে গেছে। তাহলে এই জায়গায় তো প্রমাণিত হয়নি যে এটা মামলা কি সত্য ছিল না মিথ্যা ছিল, তার তদবিরের অভাবে মামলা খারিজ। তদবির হবে, বিচার হবে, সাক্ষী দিবে, তারপরে প্রমাণিত হবে, আদালত আবার ওই অর্ডারে লিখতে হবে মামলাটি মিথ্যা ছিল। মিথ্যা আবার না থাকলে শুধু খালাস দিচ্ছে এই মর্মে কখনো মিথ্যা মামলা করা যায় না, যে সে মিথ্যা মামলা দায়ের করছে এর জন্য ক্ষতিপূরণ চাওয়া যায় না, বা মিথ্যা মামলার জন্য আপনি ঊর্ধ্বতন আদালতে যেতে পারবেন না। কেন? কারণ কোন সময় বাদী পক্ষের কোন ডকুমেন্টস এর অভাবে সে হেরে যেতে পারে, আপনি খালাস পেয়ে গেছেন, আপনার আসামি, কিন্তু এর মানে এই না যে মামলাটা ভুয়া ছিল। বুঝছেন কিনা? ভুয়া হলে আদালত ওই সময় অর্ডারে লিখে দেয় যে এই মামলাটি মিথ্যা মামলা ছিল। আর যদি লেখে যে না, বাদী পক্ষ এই সাক্ষ্য দিয়েছে, আসামি পক্ষ এই সাক্ষী দিয়েছে, দুইটা পর্যালোচনা করে দেখলাম যে না, আসামি এই ধরনের অপরাধ করেনি, আইনের এই রিকোয়ারমেন্ট গুলো পূরণ হয়নি, এই জন্য আসামিকে খালাস, আপনি এটা মিথ্যা মামলার জন্য মামলা দায়ের করতে পারবেন না, এই মামলাটা মিথ্যা ছিল এটা বলতে পারবেন না। আদালত যখন অর্ডারে লিখবে, রায়ে লিখবে যে মামলাটি মিথ্যা ছিল, তখন আদালত ইচ্ছা করলে 250 ধারায় তাকে জরিমানাও করে দিতে পারে ওই পরাপর। আর যদি আদালত প্রসিডিং ড্র করে বাদীর বিরুদ্ধে, সেটাও দিতে পারে। অলরেডি শুরু করছে, কিছু কিছু আদালত 7 দিনের এই কারাদণ্ড দিয়ে দেয়, তারপরে কিছু জরিমানাও করেন। এরপরে আসেন 250 ধারাতে কিছু সংশোধনী আছে। হ্যাঁ, না, বললাম যে এই সহজভাবে বলি, আবারও বলি আর কি, বলে ফেলছি তো বুঝতেই হয়েছে। মনে করেন যে কেউ মামলা দায়ের করছে, আদালতে গিয়ে মিথ্যা মামলা, এই মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তাহলে মিথ্যা সাক্ষ্য দিলে মামলাটা কে করবে? ওই আদালত করবে। অপরাধটা কোথায় হয়েছে? ওই আদালতের সামনে হয়েছে। তাহলে মামলা করলে ওই কোনো পার্টি করবে না, আদালতকেই করতে হবে। আদালত ওই বেঞ্চ অফিসারকে দিয়ে মামলাটা করাবে কোতোয়ালি থানাতে, কারণ ওই জজ কোর্টটা কোন থানার মধ্যে অবস্থিত? কোতোয়ালি থানাতে অবস্থিত। এই কারণে মামলাটা হবে কোতোয়ালিতে। এজাহারটা দায়ের করে যে এই মিথ্যা সাক্ষ্য দিয়েছে, কোতোয়ালিতে মামলা দায়ের করবে। এখন আদালত মামলা দায়ের করতেছে না, তাহলে ওই যে যে মিথ্যা সাক্ষ্যটা দিয়েছে এর জন্য কোনো একটা পক্ষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বাদী মিথ্যা সাক্ষ্য দেয়, আসামি ক্ষতিগ্রস্ত, আসামি মিথ্যা সাক্ষ্য দিলে বাদী ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সেই পক্ষ, যে পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই পক্ষ মামলা দায়ের করবে। এই জন্য আদালত যেহেতু নিজ ইচ্ছায় সুমোটো করে নাই, তখন একটা দরখাস্ত দিতে হবে যে স্যার আপনি মামলাটা দায়ের করেন, এই মর্মে একটা দরখাস্ত দিবে। সেই দরখাস্ত দিয়ে দিবে
476 ধারাতে আদালত ওই দরখাস্ত নামঞ্জুর করে দিয়েছে, তখন আপনি কি করতে পারবেন? 476-এর ইয়েতে ওই আদালতের ঊর্ধ্বতন আদালতে যেতে পারবেন। যদি ম্যাজিস্ট্রেট আদালত হয়ে থাকে তাহলে দায়রা আদালতে যাবেন। যদি দায়রা আদালতের এই কাহিনী যদি দায়রা আদালতে ঘটে, আপনি হাইকোর্টে যাবেন। দ্যাট মিনস ওইটার উপরে কোন আদালত আছে, সুপারিয়র কোর্ট কোনটা, সেই কোর্টে যাবেন। এখন এই দুইটা আদালতই আপনাকে খারিজ করে দিয়েছে, তখন আপনি কি করবেন? আপিল করবেন 476B-তে। তখন আপনি ওই আদালতে গিয়ে এই এই মর্মে প্রসিডিং ড্র করার জন্য মামলা না, ওই আদেশের এগেইনস্টে আপনি আপিল করবেন। সেই আপিলটা হবে 476B-তে। আপনাকে ওই জায়গায় লিখতে হবে 476B অনুযায়ী আপিল দায়ের করা প্রসঙ্গে, এটা লিখতে হবে। যেমন আমরা দায়রা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে যখন দায়রা আদালতে আমরা আপিল করি, তখন বিষয়টা লেখা থাকে, ধারা কোনটা লিখি, যে 408 ধারা অনুযায়ী বা বিধান মতে আপিল দায়ের করা হলো সাজাপ্রাপ্ত আসামির পক্ষে। এরপর 250-এ যেটা বললাম, যারা বই নিয়ে আসছেন একটু সংশোধন করেন, নতুন আইনে কিছু সংশোধন আসছে। না, আপিল আদালতেই হবে। যেমন যদি ম্যাজিস্ট্রেট আদালত, এইটা ম্যাজিস্ট্রেট আদালতের নামঞ্জুর হয়, তাহলে আপিলটা হবে ম্যাজিস্ট্রেট আদালতে। সাধারণত যে আদালতে আপিল হয় সে আপিল আদালতে করতে হবে, দায়রা আদালতে। যদি ওই ঘটনাটা দায়রা আদালতে হয়, আপিলটা দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল হয় হাইকোর্টে করতে হবে। এখন দেখতে হবে যে নামঞ্জুরটা কে করলো, তার এগেনস্টে গিয়ে আপিল করতে হবে। 250 ধারাতে গিয়ে সাবসেকশন 1 2 এটা দরকার নাই, আমরা 2 তে যাই। সাবসেকশন 2 আছে আপনাদের কাছে? জি, সাবসেকশন 2 তে 1000 টাকার পরিবর্তে 50,000 টাকা হবে। দেখেন তো 1000 টাকা কোথায় লেখা আছে? 1000 টাকা 1 2 3 4 5 5 নম্বর লাইনে আছে, দেখেন 2 নম্বরে। জি, এই জায়গায় 1000 টাকা আছে, ওইটা হবে 50,000 টাকা। 250-এর 2-এ গেছেন? হ্যাঁ, 1000 টাকার জায়গায় লিখেন 50,000 টাকা। আর 500 টাকার জায়গায় লেখেন 25,000 টাকা, 25,000 টাকা। 1000-এর জায়গায় লিখবেন 50,000, 500 টাকার জায়গায় লিখবেন 25,000 টাকা। এরপরে আসেন সাবসেকশন 3-তে। 100 টাকার জায়গায় লেখেন 5,000 টাকা। 100-এর জায়গায় লিখবেন 5,000 টাকা, 5,000। 100 টাকার জায়গা 5,000 টাকা লিখেন। জি, 3-তে। এরপর আসেন 5 নম্বরে। 3,000 টাকা আছে, এই জায়গায় লেখেন 1,00,000 টাকা। 3,000 আছে, ওটা 1,00,000 টাকা হবে 5 নম্বরে। জি, 5 নম্বরে হবে 1,00,000 টাকা। 3,000 যে জায়গা আছে ওটা হবে 1,00,000 টাকা। এই যে যে পরিবর্তনগুলো আসছে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে যে আপনি পরিবর্তনটা জানেন কিনা, আপনি আপডেট কিনা। এই জন্য এইগুলো ভালো করে পড়ে ফেলবেন। এর আগে যেগুলো আছে, যে এই যে পুলিশ যখন গ্রেপ্তার করবে 12 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট তার পরিবারের সদস্যকে জানাবে, এইসব জায়গাতে কিন্তু প্রশ্ন আসবে। আমি এগুলো থেকে আলাদা প্রশ্ন করে দিব আপনাদেরকে। স্যার আপনি একটা নোট দিন। হ্যাঁ, চেয়েছিলাম, করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসবে ইনশাল্লাহ। সাদাতে তো ভয় লাগে। ঠিক আছে সাদা। জি, সাদা ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। জরিমানা পরিবর্তন আলাদা করছে বলতে, আমরা ওই যে ক্লাসের আগে পড়াইছিলাম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, এইটা আর ওই থাকবে না। তখন জেলা জেলা জজ, দায়রা জজ আর থাকবে না। জেলা জজ ঢাকা, দায়রা জজ ঢাকা, এইভাবে আলাদা আলাদা হবে। কিন্তু এগুলো বাস্তবায়ন করা কষ্ট হবে, কারণ এখন অবকাঠামো দরকার। কারণ ঢাকাতে এই জায়গায় সমসংখ্যক
আলাদা হয়ে গেল। আপনার 15টা মনে হয়, 15টা যুগ্ম দায়রা জজ হয়েছে। আগে যুগ্ম জেলাও দায়রা জজ 15টায়, একটা বিল্ডিং এ ছিল, এক ব্যক্তি ছিল। এখন মানে 15 জনেরটা 30 জন হয়ে গেছে। এখন 30টা এজলাস লাগবে, তো এজলাস আছে? এটা হয়তো অন্য জায়গায় হবে, কিন্তু এটা অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, এটা চেঞ্জ করতে একটু সময় লাগবে। আলাদা করছে সরকার, তবে এটা সাধুবাদ জানাই, কারণ মামলা তখন অগ্রগতি হবে। কারণ একজন ব্যক্তি যখন এই সিভিল মামলাও দেখে, কারণ সিভিল মামলার ব্রেনটা এক ধরনের, এই যে খুঁটে খুঁটে ওইগুলো পড়ছে। আবার ক্রিমিনালে আর এক ধরনের, ক্রিমিনালে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিতে হয়, ইয়েস অর নো, জামিন দেবে কি দিবে না। কিন্তু কি সিভিলে কিন্তু তা না, সিভিলে কি করে, টাইম পিটিশন, ঠিক আছে মঞ্জুর, ও বুঝে বেড়া পরের জজ, আমি তো এর ভিতরে বদলিয়ে যাবো। এইভাবে মামলা দেখা যাচ্ছে যে 15 বছর 20 বছরও চলে। আমি মামলা চালাইছি আমার জন্মেরও আগের মামলা চালাইছি। হ্যাঁ, তো ওই অনেক সময় দেখে তো ওই সময় যে লিখছে, লেখা উঠে গেছে, অর্ধেক পড়া যায় না, এগুলো খুব পেইনফুল। তো এই জন্য রাষ্ট্র উদ্যোগ নিয়েছে যে আলাদা করলে হবে কি, তারা ওই বিষয়ে গিয়ে স্পেশালাইজড হবে, বিশেষজ্ঞ হয়ে যাবে। এবং এটা আলাদা হওয়ার কারণে আগামীতে দেখবেন যে আইনজীবীও আলাদা হয়ে যাবে। কারণ কিছু আলাদা হয়ে যাবে যে এরা শুধু ওই সিভিল কোর্টে মামলা করবে, এখন তো যা আছে সব করে। কারণ পাশাপাশি ওই জজের কাছেই সিভিলও আছে, ক্রিমিনালও আছে, করতে থাকে। কিন্তু যখন এই স্পেশালাইজড হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আইনজীবীও স্পেশালাইজড হয়ে যাবে, ওই ডাক্তারদের মতো, যে উনি মেডিসিন বিশেষজ্ঞ, উনি নিউরো সায়েন্স, উনি সার্জারি, এইভাবে আলাদা আলাদা হবে। কিন্তু অ্যাডভোকেসি এই পেশায় আলাদা নাই, তবে আগামীতে হবে এটা। তো এরপরে আসেন আরেকটা সংশোধনী আছে 260 ধারাতে, সামারি ট্রায়ালে। সামারি ট্রায়াল হচ্ছে 2 বছরের, সর্বোচ্চ 2 বছরের সাজা দিবে আদালত তাৎক্ষণিকভাবে, ওই যে দোষ স্বীকার করার ভিত্তিতে আর কি। এই ধরনের যে মামলায় ওই মোবাইল কোর্টের যে মামলাগুলো হয় সাধারণত, আপনারা ওই মোবাইল কোর্টের আর এই আদালতের ভিতরে পার্থক্য একদিন বলছিলাম, মনে আছে কিনা, হয়তো ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে বলছিলাম, যে তাৎক্ষণিকভাবে যদি কেউ দোষ স্বীকার করে ফেলে ওই মোবাইল কোর্টের অধীনে, যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটা ঘটনা ঘটছে, ম্যাজিস্ট্রেট দেখছে যে তার কাছে মাদক দ্রব্য আছে, সে স্বীকার করছে যে স্যার আমি এটা আনছি বা এটা বিক্রির জন্য আনছি, তাৎক্ষণিকভাবে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজা দিয়ে দেয়, তাহলে সর্বোচ্চ 2 বছর সাজা দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। আর সে যদি অস্বীকার করে, না আমাকে ফাঁসানো হয়েছে বা এটা আমি জানি না, এই সম্পর্কে আমার কোনো নলেজ নাই, তাহলে তখন চলে যাবে, নিয়মিত মামলা হয় এই ম্যাজিস্ট্রেট আদালতে চলে আসবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তখন ওই আদালত সাজা দিতে পারবে না। 260 ধারায় আসেন। হ্যাঁ, এক মাসের কারাদণ্ড হলে আপিল হবে না, এরকম কোনো একটা আছে। হুম, এটাই ঠিক। এইগুলাই 260-এ সাবসেকশন 1 এর ক্লজ ডি, ক্লজ ডি তে আছে দেখেন, theft under section 379, 380 or 381 the same code where the value of the property stolen does not exceed 10,000 টাকা। 10,000 টাকা অর্থাৎ 10,000 টাকার জায়গা হবে 5 লাখ টাকা। একটু সংশোধন করেন, 5 লাখ টাকা। ডি, ডি হয়তো যাদের বাংলা বই আছে ঘ, 5 লক্ষ টাকা। আচ্ছা, এই জায়গায় যত জায়গায় 10,000 আছে সবগুলোই 5 লাখ টাকা হয়েছে। তারপর আমরা একটু ফাইন্ড আউট করি, তে যান, তেও লেখেন 5 লাখ টাকা, ডি পরে আছে পরেরটা আর কি, 10 আছে, এটা 5 লাখ করে দেন। এরপরে আসেন এফ, এও 5 লাখ টাকা। এরপরে আছে জি, তেও 5 লাখ টাকা। জি, 10,000 থেকে 5 লাখ টাকা। হ্যাঁ, কারণ এইটা হচ্ছে 1898 সালে ওই মান ছিল এরকম। এখন তো দীর্ঘদিন পরে, 100 বছর নাকি কত বছর, একশো, কত বছর, ওইদিকে যদি 98 হয়, এখন হচ্ছে 25 সাল, আর ওদিকে 27 বছর, 127 বছর পরে এসে বিরুদ্ধে করা হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি সহজ, এটা সহজ।
জি, এটাও তাহলে 5 লাখ। হ্যাঁ, এই জায়গায় যা আছে সব 5 লাখ 260। জি, মোটামুটি এটাই। যে আজকের প্রশ্নে কারো কোনো আছে কিনা? আমরা কিন্তু রায় ঘোষণা হয়ে গেল। এরপর রায়ের মধ্যে কি কি থাকবে এটা নেক্সট ক্লাসে পড়বো আমরা। এরপরে আরো কিছু বিষয় আছে, যে সাক্ষ্য প্রমাণের কিছু সাধারণ নিয়ম কানুন আছে। তার মধ্যে আপনার টেন্ডার অফ পার্ডন আছে। এটা হালকা একটু আলোচনা করি। টেন্ডার অফ পার্ডনটা পরীক্ষা এবার আসবে। কেন আসবে? এই যে আইসিটি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে এই আইজিপি আব্দুল্লাহ আল মামুনের যে রাজসাক্ষী করা হয়েছে, এই বিষয় নিয়েই মামলা এইটা আসবে, প্রশ্ন আসবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসছেন? জি জি, পল্টন টাওয়ারে। হ্যাঁ, লিফটের পাস, কিন্তু শুক্রবার তো লিফট বন্ধ, সিঁড়িতে উঠতে হবে। 6 তলায় চলে আসেন। 6 তলায় এসে 505 নাম্বার রুম। ও চালু, তাহলে আসেন, লিফটে পাশে আসেন। আচ্ছা। ভিতরে চলে যাবে। হ্যাঁ, কিন্তু ওর ভিতরে চালু। আচ্ছা, ঠিক আছে। না, ওটা আবার আমার শিখে। আমার শিখে। এটা বলবো। বলতেছে চালু, হ্যাঁ। চালু। জি। ও, ওইটা নিয়ে আলোচনা করতে করছি। এটার পার্ডনটা হচ্ছে 337 দ্বারা 338 339 এই তিনটা সেকশনে মূলত টেন্ডারের পার্ডন। তাকে একাধিক আসামি থাকতে হবে। টেন্ডারের পার্ডনের মূল বিষয় হচ্ছে একজন আসামি যদি অপরাধ করে অভিযুক্ত হয়, তাকে তোমার যদি বলা হয় যে ঠিক আছে তুমি সত্য কথা বলো, তোমার মাফ করে দিবি, তাহলে সাজাটা দেবে কাকে? এইগুলো হচ্ছে যেগুলো বড় ধরনের মামলা থাকে, সেই মামলাগুলো বিস্তৃত তথ্য যে এই ঘটনার সঙ্গে কার কতটুকু দায় আছে। অর্থাৎ যে প্রমাণগুলো একটু বলতেছি, যে প্রমাণগুলো সামনে আসে নাই, আনাও সম্ভব নয়। যেমন রাষ্ট্রের কোন একটা কর্মকাণ্ডে কে কাকে কি নির্দেশ দিয়েছে, এটা তো সবকিছু পাওয়া যায় না, ডকুমেন্টও থাকে না। তাহলে নির্দিষ্ট একজন ব্যক্তি, সে হয়তো জানে যে না, ঊর্ধ্বতন অমুক আমাকে এই কথা বলছে, বলার পরে আমি এই নির্দেশ দিয়েছি, তারপর পরিপ্রেক্ষিতে এই কাজটা হয়েছে। যেমন এই যে জুলাই আন্দোলনের ঘটনাটাই বলি, যে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণত এই পুলিশদেরকে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেদিকে প্রাইম মিনিস্টারও তার নির্দেশ দিতে পারে। যে সে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছে আইজিপি কে, তাহলে আইজিপি যদি বলে যে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রী নির্দেশ দিয়েছে এইগুলো করতে, গুলি চালাতে, আমি আমার অধস্তন যারা আছে ডিআইজি তাদেরকে বলে দিছে যে গুলি চালাতে, যে যেভাবে হোক ছত্রভঙ্গ করতে হবে, এই জায়গায় যদি লোক মারা যায় মরুক, সমস্যা নাই। এই ধরনের আমি আদেশ দেওয়ার ফলে তারা গুলি করছে। তাহলে এই যে যে আদেশটা, এই মাঝখান থেকে যে এই যে আদেশটা কে দিল, সে নিজেকে জবাবে, নিজেকে বাদ দিয়ে কখনো হয় না, এই রাজসাক্ষী হয় না। রাজসাক্ষী মানে সে নিজেও অপরাধ করছে, কি করছে সেটুকু বলতে হবে, যে আমি এই কাজ করছি, আমাকে অমুক এই নির্দেশ দিয়েছে, বা আমরা একটা সংঘবদ্ধ চক্র ছিলাম এই কাজের জন্য, সেই ক্ষেত্রে অমুক এই কাজ করছে, আমি এই কাজ করছি, আমি হয়তো বাইরে দাঁড়িয়েছিলাম, মোবাইলে দিয়ে আমি রেডি রাখছিলাম, কেউ যদি ওই দিক থেকে আসে আমি ফোনে বলে দিব সরে যাও ওই জায়গা থেকে, কোনো একটা অকারেন্স করতে গেছে যারা সংঘবদ্ধ চক্র, এর ভিতর থেকে একজন হয়তো টেন্ডার হয়েছে, তাহলে সে তখন বলবে যে না, এই জায়গায় আমরা অমুক জায়গায় আলোচনা করছিলাম যে অমুকের বাড়িতে গিয়ে করবে, চুরি করবে বা ডাকাতি করবে, তখন কে কি ভূমিকা পালন করবে সব আমরা বলছিলাম বা করছিলাম, আমি অবগত। অর্থাৎ টোটাল ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত সে বলবে, বলে সাক্ষী দিবে। এটা হচ্ছে যে তাকে পার্ডন করা হবে, তখন ক্ষমা করা হবে। এই ক্ষমার শর্তে, যদি সে ওই শর্তের ভিত্তিতে সমগ্র বিষয় উপস্থাপন করে, তাহলে তাকে, সে অপরাধ করলেও তাকে বাদ দিয়ে বাকিদের সাজা দেওয়া হবে, কারণ আগেই তো তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে ওই শর্তে। যদি সে শর্ত না মানে, তাহলে তাকে সাজা দেওয়া হবে। বুঝছেন কিনা? তাকে শুরুতে যখন বলে দেওয়া হয়েছে যে তোমাকে সব বিষয় বললে ক্ষমা করে দেওয়া হবে, এখন সব কিছু বলছে, কিছু বলে নাই, তখন আবার আদালত যদি পরবর্তীতে বুঝতে পারে যে না, সে অর্ধেক বলছে আর অর্ধেক বলতে চাচ্ছে না, তাহলে তাকে তখন সাজা দিয়ে দিতে পারবে আদালত। আর হচ্ছে যে এই সময় যদি সে মিথ্যা কথা বলে, দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যা কথা বললে, এই যে মিথ্যা সাক্ষী দিয়ে নিয়ে আসলাম না আমরা, 195, 476, 476 এ, 476 বি, ঠিক এরকম ক্ষেত্রে এই আদালত নিজেই মামলা দায়ের করতে পারে। কিন্তু এই যাকে টেন্ডার করা হয়েছে, টেন্ডার অফ পার্ডনিং যাকে আনা হয়েছে, রাজসাক্ষী করা হয়েছে, তার বিরুদ্ধে যদি মামলা দায়ের করতে হয়, হাইকোর্টের অনুমোদন লাগবে। সেটা যেই আদালত হোক না কেন, সেটা ম্যাজিস্ট্রেট আদালত হোক,
দায়রা আদালত হোক বা অন্য কোনো ট্রাইব্যুনাল হোক, এটা তার বিরুদ্ধে যদি অভিযোগ করতে হয়, বিচার করতে হয়, মামলা করতে হয়, মিথ্যা সাক্ষ্যের জন্য অনুমোদন লাগবে কার? হাইকোর্টের। এটা আবার আছে 339-এর সিতে, না থ্রিতে সম্ভবত, থ্রি না সি বলে এটা দেখে। 339, জি হ্যাঁ হ্যাঁ, রাজশাহী হওয়ার পরে, এর আগে তো সে কোনো কিছু নাই। এখন সঠিক কথা যদি বলে তাহলে বেঁচে যাবে, আর যদি আদালতের কাছে, ট্রাইব্যুনালের কাছে মনে হয় যে না সে মিথ্যা কথা বলছে, তাহলে আদালত তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। জি, 339-এর 3-এ আছে যে নো প্রসিকিউশন ফর দ্য অফেন্স অফ গিভিং ফলস এভিডেন্স ইন রেসপেক্ট অফ সাচ এ স্টেটমেন্ট শ্যাল বি এন্টারটেইনড উইদাউট দ্য স্যাংশন অফ দ্য হাইকোর্ট ডিভিশন। এই প্রশ্নটাও আসার মতো প্রশ্ন, যেহেতু এইগুলো নিয়ে টেন্ডার অফ পার্ডন নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টা ইতোপূর্বে পরীক্ষা ওইভাবে আসে নাই, কিন্তু এবার আসার মতো একটা প্রশ্ন। এটা লিখবেন হচ্ছে 339-এর 3 সাবসেকশন 3-তে যদি রাজসাক্ষী মিথ্যা সাক্ষী দেয়, ওই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করতে হয়, তাহলে হাইকোর্টের অনুমোদন লাগবে। 339-এর সাবসেকশন 3-তে আছে। জি, লিখছেন? আচ্ছা, এটা কিন্তু আসার মতো প্রশ্ন, এবং আমার ধারণা যে আসবে ইনশাল্লাহ। জি, ও কোন বই এটা? ও আচ্ছা আচ্ছা, ওই সাম্প্রতিক উদাহরণ দিয়ে দিতে আর কি। যে ওটা তো আর বই বলতে ওইরকম অথেন্টিক বই না, ওটা তো আপনাদের পরীক্ষার জন্য জাস্ট উদাহরণে বোঝার সুবিধার্থে দিয়েছে আর কি। হ্যাঁ, বাস্তব কিছু উদাহরণ নিয়ে আসা হয়েছে আর কি। এই যে আমিও ক্লাসে, এটা তো বইতে নাই, তারপরে এই যে ঘটনাটা বলেন এরকম আর কি, সে মনে করছে যে এটা নিয়ে আসলে সবাই পাঠকরা উপকৃত হবে, এই জন্য নিয়ে আসছে। জি, আমরা নেক্সট ক্লাসে এই যে বিচারের সময় কিছু সাধারণ নিয়ম আছে, সাক্ষীর সময় কিছু বিষয় আছে অবশ্যই সাক্ষ্য আইনের সঙ্গে রিলেটেড, তারপর আমাদের এই সিআরডিসিতে আছে, ওটা আমরা পড়বো। তারপরে রায়টা কিভাবে দিতে হবে, রায়ে কি কি বিষয় থাকে, রায় দেওয়ার পরে ওই রায়টা পরিবর্তন করা যাবে কিনা, রিভিউ করা যাবে কিনা, এই বিষয়টা আছে। ফাংশনস অফিসে হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা আজকে যে সামনে যে পূর্ণাঙ্গ এটা ঠিক করতে পূর্ণাঙ্গ, হ্যাঁ শিফট তো করতে পারেন আপনারা যেভাবে পড়াচ্ছি। আচ্ছা, এগুলো তো মুখস্থ বলতে দেখেন, এই যে শুরুতে কি হলো, চার্জ হিয়ারিং হবে, চার্জ হিয়ারিং এর পরে ওই পর্যায়ে যদি ডিসচার্জ দেয় তাহলে তো শেষ। যদি চার্জ গঠন করে তাহলে পরবর্তীতে বাদী পক্ষ সাক্ষ্য দিবে, বাদী পক্ষকে আবার যে অপর সাক্ষীদের সাথে সাথে অপর পক্ষ জেরা করবে, এভাবে পুরা যখন সাক্ষী শেষ হবে তখন অপোজিট আসামি পক্ষ সাক্ষী দিবে, সাফাই সাক্ষী যদি দিতে চায়, আর যদি না দেয় তাহলে 342-তে তারা পরীক্ষা করবে, পরীক্ষা করে যদি দেখে যে আদালত যে না, তার বিষয়ে বক্তব্য শুনে নিবে আর কি, নোট রাখার জন্য। এরপরে হচ্ছে দুই পক্ষের আর্গুমেন্ট শেষ, এরপরে রায় দিয়ে দিবেন। রায়ের পরে এরপরে আপিলের প্রসঙ্গ আসবে আর কি। কি অবস্থা আপনার পড়াশোনার, কি অবস্থা? ভালো পড়েন, ভালো পড়েন। জি, মামলা ম্যাজিস্ট্রেটের সামনে করতেছি, ম্যাজিস্ট্রেট তো বায়াস থাকে না, পুলিশ হয়তো অনেক ক্ষেত্রে বায়াস থাকার সুযোগ আছে, পুলিশকে প্রভাবিত করে করে এই ক্ষেত্রে আসলে ক্লিয়ার মামলা শক্তিশালী হওয়া উচিত ছিল না। না এটাকে শক্তিশালী বলতে, এই জায়গায় রাষ্ট্র আর ব্যক্তির সাথে, একটা রাষ্ট্র যে জায়গায় সরাসরি বল যে রাষ্ট্র নিজেই মামলা দায়ের করছে বা রাষ্ট্র নিজেই চাচ্ছে এই জিনিসটা, সেদিকে একজন ব্যক্তির কোনো ইয়ে হয় না। রাষ্ট্র যদি মনে করে এই ব্যক্তিকে রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, তাহলে সেটা রাষ্ট্র দিতে পারে, পুলিশ তো অনেক ক্ষেত্রে সে জায়গায় রাষ্ট্র দিতে পারে, ওই বাদীকেও মেরে ফেলানোর জন্য রাষ্ট্র দিতে পারে যে এই মামলা করা যাবে না, এটা রাষ্ট্রের কোনো স্বার্থ না, এটা ব্যক্তির নির্দিষ্ট সুনির্দিষ্ট ব্যক্তির স্বার্থ, এই মামলাটা করা যাবে না, তাহলে করতে পারবেন না।
এই জন্য রাষ্ট্র যে জায়গায়, কারণ রাষ্ট্রের সাথে কেউ মারামারি করতে পারবে না। এখন রাষ্ট্রের সাথে যদি কেউ বলে যে একজন ব্যক্তির সাথে মারামারি করা, এটা সহজ, যে তার সাথে মারামারি, তার শক্তি কম, কিন্তু রাষ্ট্রের তো শক্তি অনেক, রাষ্ট্রের একাধিক বাহিনী আছে, তার সাথে কেউ তো মারামারি করতে পারবে না। এই জন্য রাষ্ট্রটা সবসময় চলতে হবে। মানে রাষ্ট্রের উপরে কোনো ব্যক্তি কোনো প্রাধান্য পাবে না, রাষ্ট্রের প্রাধান্য পাবে সব ক্ষেত্রে। এই জন্যই শক্তিশালী ওই দিক থেকে, কারণ রাষ্ট্র নিজেই মামলাটা চালাবে। রাষ্ট্র বলতে আপনি কাকে বুঝাচ্ছেন? রাষ্ট্র কেন প্রভাবিত হবে? রাষ্ট্র প্রভাবিত হবে। হ্যাঁ, ওগুলো আপনার মামলার ক্ষেত্রে তখন আপনি ই করবেন, ফেস করবেন মামলা। রাষ্ট্র মানে যা করবে সব তো আর সঠিক না, ব্যক্তি দ্বারাই তো পরিচালিত। তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ই থাকলে আপনি মামলার কার্যক্রমে ব্যবস্থা নেবেন, কিন্তু রাষ্ট্রের সাথে কোনো ব্যক্তি পারে না, সম্ভাবনা। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবেন। না, এই দেখেন এখানে আমরা সবাই কি সত্য বুঝলাম না কিন্তু 50 টাকা দিলাম।